চলো, দেখতে পাচ্ছ বোর্ড? ওকে, সো দেখো আজকে ফার্স্ট ক্লাস হিসাবে আমরা ফার্স্ট দিন যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কারেন্ট, ভোল্টেজ আর রেজিস্ট্যান্স। এই তিনটে জিনিস আমি তোমাদেরকে ইন ডিটেলস বলেছি কি করে কারেন্ট ফ্লো করে, তাই না? ইলেকট্রন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। সো আজকে আমরা মেনলি রেজিস্ট্যান্স থেকে স্টার্ট করব। যদি কারো এই দুটোতে কোনো প্রবলেম থাকে ফার্স্ট ভিডিওটা একটু দেখবে, ঠিক আছে? কারো যদি কোথাও প্রবলেম থাকে ফার্স্ট ভিডিওটা একটু দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ইন ডিটেলস বলা আছে একদম খুব ভালো মতো, যে কারেন্ট কী, ভোল্টেজ কী, কী করে ইলেকট্রন ফ্লো হচ্ছে, ইলেকট্রন, প্রোটন বা কী করে অ্যাটমিক স্ট্রাকচার তৈরি হয়, কি করে আমরা বুঝবো যে এটা তোমার মেটাল, এটা নন মেটাল, কোনটা সেমিকন্ডাক্টর, তাই তো? সব মনে পড়ছে তো? একদম। তাহলে একই জিনিস দুদিন বলে ফালতু সময় নষ্ট হবে, তাই না? সো আজকে আমরা এখান থেকে স্টার্ট করব, রেজিস্ট্যান্স থেকে। দেখো, তবুও আমি একটু বলে নিচ্ছি, কারেন্ট কিছুই না, কারেন্ট ইজ আ ফ্লো অফ ইলেকট্রন। তার মানে একটা তারের মধ্যে দিয়ে যে ইলেকট্রন ফ্লো করছে সেই ফ্লো অফ ইলেকট্রনটাই হচ্ছে কারেন্ট, যেটা ইলেকট্রন যেই দিকে ফ্লো করে কারেন্ট তার উল্টো দিকে ফ্লো করে, এইটুকু মনে রাখবে। তার মানে একটা তারের মধ্যে দিয়ে ইলেকট্রনের ফ্লোই হচ্ছে কারেন্ট, ঠিক আছে? আর এবার এই কারেন্টটাকে ফ্লো করানোর জন্য ভোল্টেজ কি করে? একটা ফোর্স ক্রিয়েট করে। ভোল্টেজ নাথিং বাট এ ফোর্স, যেটা কি করে? ইলেকট্রনটাকে মুভ করায়। বাস এইটুকু মনে রাখো, বাকি তোমরা একবার থেকে দেখে নেবে। যারা নতুন আজকে ফার্স্ট ক্লাস করছো ফার্স্ট ভিডিওটা অবশ্যই দেখবে। চলো, সো রেজিস্ট্যান্স সম্বন্ধে আমি তোমাদের বলেছিলাম যে আর কে আমরা এইভাবে লিখতে পারি, রো এল বাই এ। সো এলটা কি? লেন্থ অফ এ রেজিস্ট্যান্স, বা সরি, লেন্থ অফ এ কার? কন্ডাক্টর। লেন্থ অফ কন্ডাক্টর। যার যা প্রবলেম হবে, যার যেখানে প্রবলেম বুঝতে পারছো না, হোয়াট এভার ইস্যু আমাকে বলবে, না বললে কিছু বোঝা যায় না, ঠিক আছে? যার যেখানে প্রবলেম। দেখো, লেন্থ অফ কন্ডাক্টর, তার মানে আমরা রেজিস্ট্যান্স এখানে মনে রাখবে যে কোনো একটা কন্ডাক্টর, হোয়াট এভার, যে কোনো একটা কন্ডাক্টর এর কিন্তু একটা সামথিং হলেও ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, সেটা খুব কম হোক বেশি হোক। তার মানে যে কোনো কন্ডাক্টর যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। স্যার কন্ডাক্টরটা কি? কন্ডাক্টর মানে হচ্ছে পরিবাহী। পরিবাহী মানে এবার বলো তুমি কি? যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। একদম একদম, এই তো, গুড বয়। এইভাবে কোশ্চেন করবে সবাই কোশ্চেন করবে, না করলে আলটিমেট চুপ করে বসে থাকলে বুঝতে পারবে না। তার মানে যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, দ্যাট ইজ কল কন্ডাক্টর। সেটা তারও হতে পারে, তার মানে ওয়াটারও হতে পারে, জল হতে পারে, জলও একটা কন্ডাক্টর, তাই তো? হ্যাঁ, তার মানে আমি কিন্তু এখানে একবারও বলিনি যে এটা ওয়্যার। ওয়্যার মানে কি? তার। আমি বলেছি কন্ডাক্টর। তাহলে তার আর কন্ডাক্টরের মধ্যে তফাৎ কি? কন্ডাক্টরের আন্ডারে তারও আসে, জলও আসে, কিন্তু ওয়্যার মানে শুধু তারকে বোঝায়। কন্ডাক্টর মানে যেটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে সব কিছুকেই বোঝায়। তার মানে একটা লোহার মোটা রড, সেটাও কন্ডাক্টর, একটা তামার পাতলা তার, সেটাও কন্ডাক্টর, জল সেটাও কন্ডাক্টর, গ্রাফাইট সেটাও কন্ডাক্টর। গ্রাফাইট কোনটা? যেটা আমাদের পেন্সিলের ভেতরে থাকে, তাই না? সেটার মধ্যে সেই গ্রাফাইট কিন্তু গুড কন্ডাক্টর, ওটার মধ্যে দিয়ে খুব ভালো পরিমাণ ইলেকট্রিসিটি ফ্লো করে। সো এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে হবে যে কন্ডাক্টর বলতে আমরা যে কোনো মানে যার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করে। এবার দেখো, ধরো আমি একটা ওয়্যার নিয়েছি, একটা ইলেকট্রিক ওয়্যার, তো এটাকে আমি কন্ডাক্টর বলছি। এবার এই ওয়্যারটার তুমি মনে রাখবে, এই ওয়্যারটার কিছু পরিমাণ কারেন্ট ফ্লোকে বাধা দেওয়ার ক্ষমতা থাকে। পৃথিবীতে এইরকম কোনো জিনিস নেই যার এফিসিয়েন্সি 100%। এফিসিয়েন্সি মানে হচ্ছে কাজ করার ক্ষমতা। কি বললাম? এফিসিয়েন্সি মানে হচ্ছে কাজ করার ক্ষমতা। এটাকে ইটা দিয়ে লেখা হয়, ইটা। স্যার আউটপুট ওয়ার্ক বাই ইনপুট ওয়ার্ক। এক্স্যাক্টলি। তার মানে
আউটপুট বাই ইনপুট। এবার এটা ওয়ার্ক হতে পারে, পাওয়ার হতে পারে, যাই হতে পারে, এনার্জি হতে পারে। হ্যাঁ সব কিছু, মোট কথা এটা ওয়ার্কই লিখছি, চলো তুমি বললে তাই ওয়ার্কই লিখছি। তার মানে যে কোনো কিছু, হ্যাঁ হ্যাঁ এফিসিয়েন্সি, EFFICIENCY, ঠিক আছে, এফিসিয়েন্সি। এটাকে কিভাবে লেখা হয়? কাজ করার ক্ষমতা। আমি বুঝিয়ে দিচ্ছি, এইভাবে জিটা দিয়ে লেখা হয়, ইটা 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 দিয়ে লেখা হয়, ঠিক আছে। বাংলা মানে দেখো, সাপোজ তোমাকে আমি বলছি কিভাবে বোঝাই। তুমি তুমি কত পরিমাণ কাজ করছো, তোমাকে যতটা ইনপুট দেয়া হলো ঠিক ততটাই যদি তোমার থেকে আমি আউটপুট পাই, তোমাকে যতটা ইনপুট দেয়া হলো আমি যদি তোমার থেকে ঠিক ততটাই আউটপুট পাই, তাহলে তোমার এফিসিয়েন্সি হচ্ছে 100%। তার মানে তুমি ধরো একটা সিস্টেম নিয়েছো, একটা সিস্টেম, এটা একটা সিস্টেম আছে, এটা বিভিন্ন ধরনের সিস্টেম হতে পারে, ফিজিক্যাল সিস্টেম হতে পারে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, বিভিন্ন ধরনের সিস্টেম হতে পারে। তুমি এখানে ইনপুট দিয়েছো, ইনপুট, এবার এর আউটপুট, তার মানে তুমি এখানে যতটা ইনপুট দেবে ঠিক ততটাই কি আউটপুট পাওয়া সম্ভব কোনোদিনও? আগে বলো। তার মানে এই সিস্টেমটার অ্যাক্রসে, হ্যাঁ এবার ফ্রিকশন হতে পারে, সেটা যাই হোক না কেন, তার মানে এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটাকে রান করানোর জন্য কিছু পরিমাণ ইনপুট তো তোমার ক্ষয়ে যাবে, তাই না? কিছু পরিমাণ এনার্জি বার্ন হবে, কিছু পরিমাণ এনার্জি লস হবে। দ্যাট ইজ কল্ড কি, ওটাকে কি বলি আমরা? লসেস বা ড্রপ বলি। দ্যাট ইজ কল্ড লসেস অর ড্রপ। দেখো কন্টিনিউ ক্লাস করলে আস্তে আস্তে সবার নাম মুখস্থ হয়ে যাবে, তখন আমি কিন্তু নাম ধরে ডাকবো সবাইকে, হ্যাঁ একটু সময় লাগবে, ওটা মোটামুটি 10-12টা ক্লাস করলে তবেই হবে ওটা। সো দেখো সিস্টেম, তাহলে সিস্টেম আমরা কাকে বলছি? সিস্টেম বলছি না আমি, জাস্ট যে কোনো সিস্টেমের যা ইনপুট দেবো সেই সিস্টেম থেকে যে আউটপুটটা বেরোবে সেটা কিন্তু আমরা 100% কোনোদিনই পাবো না, কারণ এই সিস্টেমটাকে রান করার জন্য কিছু পরিমাণ ইনপুট কিন্তু ওখানে ড্রপ হয়ে যাবে। এখানে ইনপুটটা কি হতে পারে? এনার্জি হতে পারে, পাওয়ার হতে পারে, কারেন্ট হতে পারে, ভোল্টেজ হতে পারে, যাই হোক না কেন। তা সেরকমই এইটা যদি আমার একটা তার হয়, এই তারের এখানে আমি যা ইনপুট দেব আউটপুটে কি সেম পাবো? তার মানে কি, হ্যাঁ এই তারের অ্যাক্রসে মনে রাখবে যে এই তারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হয়। কি হয়? ভোল্টেজের ড্রপ হয়, ঠিক আছে। তাহলে এফিসিয়েন্সি কি জিনিস? তুমি এটাকে যদি ক্যালকুলেট করো যে এর আউটপুটে, ধরো এখান থেকে তুমি 100 দিয়েছো আর এখানে তুমি আউটপুটে পেলে 90, তার মানে আউটপুটটা কি হলো? 90/100। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি 9/10, হ্যাঁ এবার 9/10 তো ইন্টু 100 করে দেবে এফিসিয়েন্সিকে, তাহলে পার্সেন্টেজ বেরোবে। তার মানে এটা কত? 90% এফিসিয়েন্সি। তার মানে এর কাজ করার ক্ষমতা কত? 90%। বোঝা গেল? তুমি আমাকে যে কোশ্চেন করলে বলো, বুঝলে এফিসিয়েন্সি কি? তাহলে কাজ করার ক্ষমতা, এবং এই কন্ডাক্টরটার তাহলে মানে এই মানে তারের কাজ করার ক্ষমতা কত? 90%। এ 100% করতে পারে না। সো সবসময় মনে রাখবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা 100% এফিসিয়েন্ট হতে পারে, কোনো জিনিস বা কোনো ডিভাইস বা কোনো কিছু নেই, ঠিক আছে। এবার দেখো এটা কি, আমাদের কন্ডাক্টর আছে। এবার আমরা দেখলাম এই কন্ডাক্টরের, তাহলে স্যার এখানে ভোল্টেজ ড্রপ কি করে হচ্ছে? এই কন্ডাক্টরের ভেতরে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স বলে একটা এলিমেন্ট থাকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স। তার মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স কি? হোয়াট ইজ রেজিস্ট্যান্স যদি বলি, বলো? এক্স্যাক্টলি, তার মানে যেটা তড়িৎ প্রবাহকে বাধা দেয়। তার মানে এই তারের যে পোর্শনটা কারেন্ট ফ্লোকে বাধা দেবে বা কারেন্ট ফ্লোটাকে বাধা করবে, তার জন্য একটা লসেস বা একটা ড্রপ ক্রিয়েট হবে। ড্রপকেই তো লস বলছি আমরা। তার মানে তারের একটা রেজিস্ট্যান্সের জন্য যে পরিমাণ বাধা, এই তারটা যে পরিমাণ বাধা দিচ্ছে, সেই বাধার জন্য কি হবে? একটা লস ক্রিয়েট হবে। সেই লসটাকেই আমরা বলছি ড্রপ, ভোল্টেজ ড্রপ। তাহলে তোমরা এবার বলবে
যে স্যার এখান থেকে তো কারেন্ট ফ্লো করছে, ভোল্টেজ কেন ড্রপ হলো, কারেন্ট কেন ড্রপ হলো না, তাই তো নাকি বলো? কোশ্চেন তো এটাই, একদম ওটাই প্রশ্ন, একদম। চলো স্যার ভোল্টেজটা অ্যাপ্লাইড হচ্ছে কারেন্টকে ফ্লো করানোর জন্য, সেই জন্য। হ্যাঁ, তার মানে দেখো দেখো ভালো করে দেখো, এটা একটা তার, আমি একটু মোটা করে আঁকছি তারটাকে, হ্যাঁ, তাহলে সবাই বুঝতে পারবে। দেখো খুব ইন্টারেস্টিং জিনিস এগুলো, খুব ইন্টারেস্টিং। তাহলে এটা ডাইরেকশন দিলাম। ধরো এখানে অনেক ইলেকট্রন আছে, আগের দিন যারা ক্লাস করেছো তারা দেখলে যে ইলেকট্রনগুলো কি করে বলো, এই ইলেকট্রনগুলো একটা পার্টিকুলার ডাইরেকশনে, হ্যাঁ ছুটে বেড়ায়। এই এই ইলেকট্রনগুলো যে কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনে ফ্লো করে। তাহলে কারেন্টের ডাইরেকশন যদি এটা হয়, তাহলে ইলেকট্রনের ডাইরেকশন কোনটা হবে? তার মানে হ্যাঁ, তার মানে এই যে এই তারটাকে আমি একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করেছি। দেখো এই সিম্বলটা হচ্ছে ব্যাটারি, এই যে এই সিম্বলটা, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা হচ্ছে আমাদের ব্যাটারি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ব্যাটারি সিম্বল। এবার তুমি যখন এইভাবে কানেক্ট করেছো, ইলেকট্রন কি নেগেটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ তো, হ্যাঁ স্যার। তাহলে এই ইলেকট্রনগুলো পজিটিভের দিকে আসতে থাকবে এইভাবে, যে কোনো ইলেকট্রন নেগেটিভ, তার মানে ইলেকট্রনগুলো এইদিকে, যখনই তুমি ব্যাটারিটাকে লাগিয়ে দেবে তখনই ইলেকট্রনগুলো এইদিকে আসবে, আর কি কারেন্টটা এইদিকে ছুটবে, তাহলে কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করছে। এবার ভালো করে বোঝো, ইলেকট্রনগুলো এখানে আসছে, এটা আবার এই দিক দিয়ে ঘুরে আবার এইভাবে ঘুরছে, মোট কথা সার্কেলিক ওয়েতে। তাহলে আমাকে একটা কথা বলো তো, ইলেকট্রন কি ক্ষয়ে যাচ্ছে? এ দেখো, ধরো এটা অ্যালুমিনিয়ামের কন্ডাক্টর আছে, অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার 13, তাহলে এখানকার একটা ইলেকট্রন বেরিয়ে পাশের একটা অ্যাটমে চলে যাচ্ছে, ধরো পাশের একটা অ্যাটমে, আবার এখান থেকে একটা বেরিয়ে তার পাশে একটা অ্যাটমে, কিন্তু আলটিমেট টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন দিস কন্ডাক্টর কি কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট। তার মানে এখানে কতগুলো ইলেকট্রন আছে, এই একটা দুটো তিনটে চারটা, এরকম প্রচুর। তার মানে এটা ধরো, তার মানে এটা এটা একটা অ্যালুমিনিয়ামের, এটা অ্যালুমিনিয়াম, এটাও অ্যালুমিনিয়াম অ্যাটম, এটাও অ্যালুমিনিয়ামের পরমাণু, এটাও অ্যালুমিনিয়ামের পরমাণু, অ্যাটম মানে পরমাণু। এবার এই প্রত্যেকটা পরমাণুর ভেতরে একটা করে ফ্রি, তিনটে করে ফ্রি ইলেকট্রন যদিও থাকে, আমি একটা করে এখন আপাতত কনসিডার করছি, হ্যাঁ ধরে নাও একটা করে আছে। এবার এই একটা করে ইলেকট্রনগুলো কি হচ্ছে, এখান থেকে বেরিয়ে এখানে যাচ্ছে, আবার এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, এইভাবে ফ্লো করছে। তার মানে কি আলটিমেট যদি যদি 100টা অ্যালুমিনিয়াম থাকে, 100টা অ্যালুমিনিয়ামের কি থাকে, অ্যাটম থাকে, তাহলে তার সাথে আরও অনেকগুলো 300খানা ফ্রি ইলেকট্রন থাকবে। তার মানে আউটার অরবিটে কটা ইলেকট্রন থাকে অ্যালুমিনিয়ামের বলো? হ্যাঁ দেখেছো, প্রথম ক্লাসটা করে তোমরা কতটা এফিশিয়েন্ট হয়ে গেছো এগুলো বলতে পারছো। 3টে ফ্রি ইলেকট্রন। তার মানে 100টা যদি অ্যালুমিনিয়াম থাকে, তাহলে অ্যালুমিনিয়ামের অ্যাটম থাকে, তাহলে ইলেকট্রন কতগুলো আছে? 300। তাহলে এই 300খানা ইলেকট্রন কি করছে, এখানে ঘুরে বেড়াচ্ছে। এটা কি অন্য কোথাও পালিয়ে যাচ্ছে বলো? এই পাশ থেকে এই পাশে ঘুরছে। তাহলে স্যার অ্যালুমিনিয়ামের ব্যাপারটা একবার বলুন না স্যার, বুঝতে পারছি না। বুঝতে পারছো না? দাঁড়াও, দেখো ক্লাস কেউ বাং করবে না, এই জন্য অ্যালুমিনিয়াম অ্যাটম, এই অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বারকে আমরা আগের দিন দেখালাম তো কিভাবে লিখি। এখানে প্রথম কক্ষপথে 2টো, তারপরের কক্ষপথে কটা থাকে বলো? হ্যাঁ 8টা থাকে, 1 2 3 4 5 6 7 8। তারপরে কক্ষপথে কটা থাকবে তাহলে? 2 8 আর যেটা 3টে থাকবে। তাহলে কি হচ্ছে, এই যে বাইরের কক্ষপথে যে 3খানা ইলেকট্রন, এটাকে আমরা বলছি ফ্রি ইলেকট্রন, ঠিক আছে? এই ইলেকট্রনগুলো কি করছে, এই তারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বোঝা গেল? হ্যাঁ, এই 3টা ইলেকট্রনই কিন্তু এই তারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তার জন্যই কারেন্টটা ফ্লো হচ্ছে। তার মানে ফ্রি ইলেকট্রনগুলো কি করে, মুভ করলে তবেই কারেন্ট ফ্লো হয়। ফ্রি ইলেকট্রন যদি মুভ করে তবেই কারেন্ট ফ্লো হয়। তাহলে এই ইলেকট্রনগুলো এখানে ঘোরাফেরা করছে। এবার তোমাকে বুঝতে হবে এই ইলেকট্রনগুলোকে ঠেলছে কে? এই ইলেকট্রনগুলো এখান থেকে এখানে আসছে, এদেরকে প্রেশারাইজ কে করছে?
তার মানে তুমি দাঁড়িয়ে আছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার ফ্রেন্ড তোমাকে এখান থেকে ঠেলছে, তাহলে খাটনি কার হচ্ছে? তোমার ফ্রেন্ডের ভোল্টেজের। এক্স্যাক্টলি। তার মানে তোমার তো লসেসের কোনো ব্যাপার নেই, তুমি তো চুপচাপ দাঁড়িয়ে আছো। লস কার হচ্ছে? কার লস হচ্ছে? ভোল্টেজ, যে ঠেলছে তার এনার্জি লস হচ্ছে। তাহলে আমরা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কোনো একটা তারের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কেন হয় বোঝা গেল? এবার বলো, সবার কাছে ক্লিয়ার তো? কোনটা বলো তো? এই যে এটা 300 যদি 100টার জন্য আমি জাস্ট বোঝালাম। ধরো এখানে দেখো, এটা কি অ্যালুমিনিয়ামের অ্যাটম। অ্যাটম মানে কি? হোয়াট ইজ অ্যাটম? পরমাণু। হ্যাঁ, তাহলে একটা পরমাণুর জন্য এরকম পরমাণু কতগুলো থাকবে? একটা তারের মধ্যে কোটি কোটি পরমাণু থাকে, কোটি কোটি পরমাণু থাকে। আমি জাস্ট ধরে নিলাম যে এখানে 100খানা পরমাণু আছে, বুঝলে? পরমাণু মানে কি বলো? যার মধ্যে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন থাকবে, আর ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন হচ্ছে নিউক্লিয়াসে থাকবে, আর ইলেকট্রন বাইরে মানে না, ডেফিনেশনটা আমি বলেছিলাম, বলো। যার মধ্যে প্রোটন ইলেকট্রন থাকবে, যাকে কখনো ভাঙা যায় না। এক্স্যাক্টলি, একদম। দিস ইজ আ আনকাটেবল সিচুয়েশন অফ এ থিংস। যে কোনো একটা বস্তুর আনকাটেবল সিচুয়েশন, যাকে আর কাটা যাবে না বা ভাঙা যাবে না, এতটাই সূক্ষ্ম কণা। তার মানে তুমি যে পেনটা দিয়ে লিখছো, সেই পেনটাকে কাটতে 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 এমন একটা পজিশন চলে আসলো যখন তাকে আর ভাঙা যাবে না। আসবে তো ওরকম একটা পজিশন? হ্যাঁ, দ্যাট ইজ কল অ্যাটম। এবার ওই অ্যাটমটার ভেতরে এই রকম ধরনের স্ট্রাকচার থাকে, ঠিক আছে? এবার ওই রকম স্ট্রাকচারের মধ্যে এখানে তাহলে 3টে কি আছে? ইলেকট্রন আছে। বোঝা গেল? এই যে 3টে ইলেকট্রন, এদেরকেই আমরা বলছি ফ্রি ইলেকট্রন। বাইরের কক্ষপথের আউটার অরবিট, মানে বাইরের কক্ষপথ, আউটার অরবিটে যে নাম্বার অফ ইলেকট্রন থাকে সেটাকে আমরা বলি, কি বলি বলো? ফ্রি ইলেকট্রন। ঠিক আছে? ফ্রি ইলেকট্রন, দ্যাট ইজ কল ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রনগুলোকে যদি তুমি মুভ করাতে পারো এই জায়গাটার মধ্যে, যদি এটাকে মোশন দিতে পারো, তবেই কিন্তু তুমি কি পাবে? কারেন্টের ফ্লো পাবে, কারেন্টের ফ্লো পাবে। তাহলে আমি কি ধরলাম? আমি ধরলাম যে এখানে 100খানা ইলেকট্রন ধরে নিচ্ছি। যদি 100খানা ইলেকট্রন 100খানা আমি অ্যাটম ধরে নিচ্ছি, অ্যাটম মানে পুরো অ্যালুমিনিয়াম অ্যাটম, তাহলে ইলেকট্রন কতগুলো থাকবে? ফ্রি ইলেকট্রন কতগুলো থাকবে? ফ্রি ইলেকট্রন থাকবে 300টা। হ্যাঁ, এই যে আউটার অরবিটে ইলেকট্রন 300টা। তো এই 300টা ইলেকট্রনই কিন্তু এখানে ঘুরে বেড়াচ্ছে, আর এই ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে বলেই কিন্তু কারেন্ট ফ্লো করছে। এবার এই ইলেকট্রনটাকে কে মানে এখানে একে ঘোরাচ্ছে কে? ভোল্টেজ। তাহলে এনার্জি লস কার হচ্ছে? ভোল্টেজের। তাহলে ড্রপ কার হবে? ভোল্টেজেরই হবে, তাই না? ড্রপ মানে আলটিমেট লসেস, তার মানে লসেস কার হচ্ছে? ভোল্টেজের। কারো কোনো ডাউট? বলো। সবাই বুঝতে পেরেছো? দেখো, সবাইকে বুঝতে হবে। হ্যাঁ, বলবে সবাই, আনসার করবে সবাই। আস্তে আস্তে আমি তোমাদের নাম মুখস্থ হয়ে যাবে, চাপ নেই, একটু কয়দিন যাক নাম মুখস্থ হয়ে যাবে। তাহলে একটা তারের মধ্যে দিয়ে স্যার কারেন্ট, হ্যাঁ বলো বলো। স্যার এটা ভিডিওটা রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। স্যার ভিডিওটা পরে আবার গ্রুপে সেন্ড করে দেবেন এটা? গ্রুপে বলতে আজকেরটাই শুধু গ্রুপে পাবে, এর পরেরগুলো তোমাদের ইমেল আইডিতে পাবে। মানে গ্রুপে পাবে লিঙ্কগুলো, কিন্তু তোমাদের ইমেল আইডি ছাড়া কিন্তু অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি দেরিতে জয়েন হচ্ছি তো ওটাই বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের পাবে এটাও, আর রেকর্ডিংও পাবে, আর প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং পাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এতে একটা প্রবলেম আমি রিসেন্টলি দেখছি, যে প্রবলেমটা যে অনেকেই বলছে, অনেকেই ক্লাস বাঙ্ক করছে, এতে কিন্তু লস তোমাদের, ঠিক আছে? ভাবছে আমি স্যার রেকর্ডিং দেবে, আমি দেখে নেব, কিন্তু যখন তুমি আমার রেকর্ডিংটা দেখছো ওই সময় যদি তোমার মানে মনে একটা কোনো ডাউট আসে, তুমি কি করে ক্লিয়ার করবে বলো, তাই না? সো সবাই ট্রাই করবে 100% অ্যাটেন্ডেন্স রাখার। অ্যাটেন্ডেন্স থাকলেই কিন্তু খুব ভালো করে শেখা যায়।
রেকর্ডিংটা তোমার সাপোর্টের জন্য, যে হয়তো ধরো এই আজকের ক্লাসটা 1 মাস পরে তুমি এগুলো তো অনেক কিছু ভুলে যাবে। 1 মাস পরে যখন ভুলে যাবে, এই ক্লাসটা যদি তুমি একটু কেটে দেখে নাও, তোমার কিন্তু সব মনে পড়ে যাবে, তাই না? সো সবাই কিন্তু ক্লাসগুলো 100% অ্যাটেন্ড করবে, ঠিক আছে? চলো স্যার হ্যাঁ বলো। স্যার আপনি যেটা বলছেন ওই আর্থিং এর জন্য স্যার কি কারেন্ট লস হয়? আর্থিংয়ের জন্য কারেন্ট লস হয় না, আমরা ধরি যে ওটা ড্রপলেস, মানে ওটা লসলেস, ঠিক আছে? কি হয় আর্থিং কেন হয় বুঝেছিলে? কেন হয়, আমরা আর্থিং কেন করি? স্যার এই যদি কোনো একটা বডি, যদি বলে দেন। দেখো ধরো তুমি এখান থেকে সাপ্লাই দিয়েছো, হ্যাঁ, এটা ফেস আর এটা নিউট্রাল। তোমার এটা কি আছে, বাড়িতে ফ্রিজ লাগিয়েছো তুমি, তোমার এই ফ্রিজের মধ্যে এটা ফেস, এটা নিউট্রাল। এবার এখানে যেখানে কানেকশানটা হয়েছে, ধরো লুজ কানেকশান হয়েছে, বা অনেক দিন কানেকশানটা পুরনো হয়ে গেছে, যে লুজ হয়ে গেছে, তাহলে যদি লুজ হয়ে যায় কোনো কারণে, এই ফেসটা যদি বডির সাথে টাচ হয়ে যায়, কি হবে? পুরো বডিটা কি হয়ে যাবে? কারেন্ট ফ্লো করে যাবে। তার মানে ধরো লুজ কানেকশনের জন্য খুব অল্প পরিমাণ কারেন্ট এখান দিয়ে তবুও ফ্লো করছে, তুমি খুব ভালো করে এটাকে শক্ত করে লাগালে, কিন্তু অনেক পুরনো হয়ে গেছে, তো যেখানে তারটা তুমি পেঁচিয়ে দিচ্ছ ওই জায়গাটা জং পড়ে গেছে বা কোনো একটা ফল্ট হয়েছে, তার জন্য কি পুরো বডিতে সামথিং অ্যামাউন্ট কারেন্ট ফ্লো করে যাচ্ছে। দেখবে মাঝে মধ্যে ফ্যান বা এরকম কোনো জিনিস বা ফ্রিজ গায়ে হাত দিলে হালকা একটা চিনচিন করে, খুব সামান্য, ঠিক আছে? বা তোমার যদি কারো ল্যাপটপ থাকে, পুরনো ল্যাপটপে দেখবে সাইড দিয়ে হাত দিলে দেখবে হালকা একটা শক দেয়, ঠিক আছে? তো ওই জিনিসটা এবার তখন আমরা কি করি, এই বডি থেকে এটাকে পুরো একটা তার বের করে গ্রাউন্ড করে দিই। কি বললাম বুঝলে? বডি থেকে একটা তার বের করে গ্রাউন্ড করে দিই। এই গ্রাউন্ডটা পুরো শর্ট সার্কিট করা হয়, মানে শর্ট সার্কিট বলতে শর্ট পাথ ক্রিয়েট করা হয়। শর্ট পাথ কাকে বলে? ধরো তুমি একটা রাস্তা দিয়ে হাঁটছো, এই দিকে ঝামেলা হচ্ছে আর এই দিকে রাস্তাটা ফাঁকা, তোমার বাড়ি এখানে, এই দিক দিয়েও আসা যায়, এই দিক দিয়েও আসা যায়, তুমি কোন দিক দিয়ে যাবে? যেখানে ঝামেলা নেই সেদিক দিয়ে, তাই তো? এই দিক দিয়ে বাড়ি আসবে। সেই রকমই কারেন্টও কি করে, কারেন্ট যখন ফ্লো করে, এ রাস্তা দেখে যে এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করবে? এখানে আসার পর ও এদিক দিয়ে যাবে না, এই দিক দিয়ে চলে যাবে। বোঝা গেল কি? হ্যাঁ। এবার তোমার শরীরে রেজিস্ট্যান্স কত? মানুষের 1000 ওহম। ইয়েস, সবাই মনে রাখবে মানুষের শরীরে রেজিস্ট্যান্স 1000 ওহম। কিন্তু তুমি যেই তারটা এখানে লাগিয়েছো, ওই তারের রেজিস্ট্যান্স কত? 3 ওহম। কে বলেছে তোমাকে? খুব কম, ওরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, খুব কম। তার মানে তুমি যে তারটা লাগিয়েছো, তারটা কি তড়িতে সুপরিবাহী? তড়িতে সুপরিবাহী মানে কি? তার রেজিস্ট্যান্স খুব কম হবে, বাধা দেওয়ার ক্ষমতা খুব কম হবে, তাই তো? কন্ডাক্টর মানে কি? কন্ডাক্টর মানে যেটা দিয়ে কারেন্ট খুব ভালো মতো ফ্লো করে, রাইট? সহজে ফ্লো করে। তার মানে তুমি এখানে একটা কন্ডাক্টর লাগিয়েছো, এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট সহজে ফ্লো করে, তাহলে ও সহজে ফ্লো করবে নাকি তোমার শরীরের মধ্যে দিয়ে ফ্লো করবে বলো? বোঝা গেল? তাহলে তুমি কেন শক খাচ্ছ না? হ্যাঁ বলো। স্যার এই যে কারেন্টটা মাটিতে যাচ্ছে, তো এর জন্য কি কারেন্ট লস হয়? এবার এই যে লিকেজের জন্য যতটুকু লস হচ্ছে এতটুকু লস হয়, বুঝতে পারলে? এই যে এখানে যখন লিকেজ হচ্ছে, যে পরিমাণ লিকেজ হচ্ছে ওটাই তো তোমার লস হিসাবে নিচে চলে যাচ্ছে, বুঝলে? এই জন্য লুজ কানেকশন রাখা কিন্তু ক্ষতিকর। লিকেজ বলতে যেটা তোমার লসেস হচ্ছে, একবারে সব জানতে হলে আমরা কিন্তু সিলেবাসে আসতে পারবো না, আস্তে আস্তে জানবো, সব জানবে, ঠিক আছে? ফেজ দিয়ে, ফেজ আর নিউট্রাল, দেখো আগে এসি ডিসি জানতে হবে, হোয়াট ইজ এসি, হোয়াট ইজ ডিসি, তারপর ফেজ আর নিউট্রাল বুঝতে পারবে, তারপর পজিটিভ আর নেগেটিভ বুঝতে পারবে, ঠিক আছে? আমরা স্টেপ অনুযায়ী যাব, নাহলে কিন্তু কোশ্চেনে শেষ হবে না। তোমরা জানা শুরু করেছো, আমি ইঞ্জিনিয়ারিং 10 বছর ধরে পড়ছি, এখনও আমি সম্পূর্ণ জানতে পারিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তাহলে ভাবো কত বড় জিনিস, তাই না? হ্যাঁ, তো আমরা স্টেপ, একদম লুজ কানেকশন হলে অনেক কারেন্ট নষ্ট হবে।
বিল পূর্বে, একদম ঠিক। চলো, সো দেখো আমরা কি দেখলাম, রেজিস্ট্যান্স ইকুয়াল টু রো এল বাই এ। তার মানে এলটা কি, লেন্থ অফ এ কন্ডাক্টর। লেন্থ যত বড় হবে তার মানে আমরা এখান থেকে লিখতে পারি না আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল, আবার লিখতে পারি আর ইনভার্সলি প্রপোর্শনাল টু এ, রাইট? লেখা যায় এই দুটো? বলো, আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে যে কোনো ইকুয়েশনকে এখন থেকে মনে রাখবে, আমরা এখন থেকে এরপরে যা ইকুয়েশন লিখবো, যে কোনো ইকুয়েশনকে আমরা একটাকে কনস্ট্যান্ট ধরে আরেকটাকে এরকমভাবে অ্যাজিউম করে আমরা রিলেশন বের করতে পারি। রিলেশন, তার মানে তোমাকে যদি বলা হয় বলো তো রেজিস্ট্যান্স আর লেন্থ অফ এ কন্ডাক্টর, এখানে লিখে নাও লেন্থ অফ কন্ডাক্টর, এদের মধ্যে রিলেশন কি বলবে কি, যে রেজিস্ট্যান্স লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, এই যে লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে। তাহলে এই রিলেশনটা কি করে বের করলাম, ডাইরেক্টলি এই দুজনকে আমরা সরল সম্পর্কে লিখে দিলাম, ঠিক আছে? এটাকে কি বলা, এটাকে কি বলা হয়, প্রপোর্শনাল সাইন, তাই না? স্যার লেন্থ অফ কন্ডাক্টর মানে ব্যাপারটা কি বলতে চাইছেন? লেন্থ মানে কি, লম্বা। হ্যাঁ, এই কন্ডাক্টরটা কতটা লম্বা, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তার মানে কন্ডাক্টর যত বড় হবে তত কি হবে, রেজিস্ট্যান্স কি হবে, বাড়বে। একদম, দেখে তো বোঝাই যাচ্ছে, যত তার বড় হবে তত রেজিস্ট্যান্স বাড়বে। রেজিস্ট্যান্স বাড়লে মানে কি, বাড়া মানে কি, বাধা বাধাটা বাড়লো, আর বাধা বাড়া মানে কি, কারেন্ট ফ্লো কি হবে, কম হবে। এক্স্যাক্টলি। তাহলে তোমাদেরকে যদি বলি বলো তো রেজিস্ট্যান্সের সঙ্গে কারেন্টের সম্পর্ক কি, বলো বলো। হ্যাঁ, তার মানে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? রেজিস্ট্যান্স আর কারেন্টের মধ্যে সম্পর্ক হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। রেজিস্ট্যান্স যদি বাড়ে কারেন্ট কি হবে, কমবে। রেজিস্ট্যান্স যদি আমরা এরিয়া বাড়াই রেজিস্ট্যান্স কি হবে, বাড়বে। এটা ওই সম্পর্ক, কমবে। সম্পর্কটা দেখে বোঝো, হ্যাঁ, কোনটা ব্যস্ত সম্পর্ক আর কোনটা, এক্স্যাক্টলি, কোনটা ব্যস্ত সম্পর্ক কোনটা সরল সম্পর্ক দেখে কিন্তু বুঝতে হবে। তার মানে যদি আমি তারটাকে মোটা করি রেজিস্ট্যান্স কি হবে, কমবে। একদম। তার মানে এই তারটা দিয়ে, এই তারের যা রেজিস্ট্যান্স, আমি যদি এই তারটাকে একটু মোটা তার, এটা মোটা করে দিই তাহলে কি হবে, এই তারের, বলো, কমে যাবে। একদম কমে যাবে। তার মানে বলো বলো বলো। একদম 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 একদম। তোমরা দু চারজনেরই গলা আমি শুনতে পাচ্ছি, বাকিরা কোথায় সবাই বলো একটু দেখি, কে কে আছো, অসুবিধা থাকলে বলবে। সৌম্যজিৎ, শশীকান্ত, সত্যব্রত, সুমিত, স্বরূপ, তন্ময়, ওকে, উত্তম, পীযূষ, ওকে, ঠিক আছে, সত্যজিৎ, ঠিক আছে, ওকে। চলো সবাই কথা বলবে। হ্যাঁ, জিনিসটা স্যার বুঝতে পারছি, আর বলবেন স্যার। তুমি একটা তার, আগের দিন তো বোঝালাম, আগের দিন কি বোঝালাম বলো, আগের দিন রেজিস্ট্যান্স পুরো এক্সপ্লেন করেছি আমি, আজকে আবার বললাম, কি বলেছি বলো। স্যার আগের দিন ক্লাস তো দিয়ে দিবেন আজকে? হ্যাঁ, একদম একদম দিয়ে দেবো, দেয়া ছিল তো গ্রুপে, আমি কতবার করে বলি যে যারা আগে ক্লাসগুলো করোনি দেখে নাও, পাত্তাই দাও না তোমরা আমাকে। দেখো, যদি একটা কন্ডাক্টর, ধরো এখান থেকে আমি আগের দিন বলেছিলাম যে কলকাতা থেকে একটা তার বানানো হলো শিলিগুড়ি পর্যন্ত, হ্যাঁ, তাহলে তাহলে এই যে ডিস্টেন্স, তাহলে এটা কলকাতা, এটা শিলিগুড়ি, এই ডিস্টেন্সটা কি কমানো পসিবল বলো, এটা কমানো যাবে না। তাহলে তাহলে এর লেন্থটা কি অনেক বড়, এর লেন্থটা অনেক বড় তো, অনেক বড় ডিস্টেন্স। তাহলে লেন্থ যদি অনেক বড় হয় রেজিস্ট্যান্স কি হবে, অনেক বেশি হবে। তাহলে রেজিস্ট্যান্স যদি অনেক বেশি হয় কারেন্ট কি হবে, অনেক কম হবে। এবার কারেন্ট যদি অনেক কম হয় তাহলে আলটিমেট তোমার লাভ কি হলো, তাহলে ইনস্টল করে কোনো লাভ হলো বলো, এত বড় তার তুমি তো কারেন্টই ঠিকঠাক পাচ্ছ না, তাহলে তোমাকে এবার কি করতে হবে, কম যাবে এটা বুঝতে পারছি। এই তো
ভি কারণ রেজিস্ট্যান্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল। 1 বাই কারেন্ট দেখো ইনভার্সলি। কারেন্ট কি করে কম হবে, একটা নর্মাল সেন্স ভাবে বলো। রেজিস্ট্যান্স আগে, হোয়াট ইজ রেজিস্ট্যান্স বলো, কি রেজিস্ট্যান্স কি? কারেন্টকে বাধা দেয়। যেটা প্রবাহে বাধা দেয়। হ্যাঁ, তাহলে কারেন্ট ফ্লোকে বাধা দেয়, তাহলে এটা যদি বেড়ে যায় মানে বাধা বেড়ে গেল, বাধা বাড়লে কি অটোমেটিক এটা কমে যাবে, ব্যাস হয়ে গেল। এবার দেখো, এবার তুমি কি করলে, তুমি বুদ্ধি করে এই তারটাকে আরেকটু মোটা তার লাগিয়ে দিলে। তাহলে মোটা তার লাগালে কি হবে দেখো, এখানে সম্পর্কটা কি বলছে, যদি তার মোটা হয় রোধ কমে গেল। এই যে সম্পর্ক, এটা এরিয়া যদি বাড়ে রেজিস্ট্যান্স কমছে, বোঝা গেল? হ্যাঁ, এই যে মেন সম্পর্ক এটা, এখান থেকেই সব কিছু আমরা ডেসক্রাইব করছি। আর ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে এলটা কি, লেন্থ অফ এ কন্ডাক্টর বা তার বা ওয়্যার। এটা কি, এরিয়া অফ এ কন্ডাক্টর। এরিয়া অফ কন্ডাক্টর। আর রোটা কি, স্যার ডেনসিটি। না, রেজিস্টিভিটি। স্যার পিডে এখানে নাকি রেজিস্টিভিটি? হ্যাঁ, পি নয় এটা, হ্যাঁ এইভাবে লেখা হয়, বোঝা গেল? এটা কনস্ট্যান্ট বললেন তো? হ্যাঁ, এটা একটা কনস্ট্যান্ট হিসেবে কাজ হয়। এটার নাম হচ্ছে রেজিস্টিভিটি। এটাকে কি বলা হয়, এটাকে রো, এই সিম্বলটা হচ্ছে রো। এটা কিসের সিম্বল, এটা ওহম। হ্যাঁ, আর এটার সিম্বল হচ্ছে রো, ROH, রো। ঠিক আছে, এই রোটাকে এখানে রেজিস্টিভিটি বলে। এখানে আর, যেমন এখানে আরটাকে আমরা কি বলি, রেজিস্ট্যান্স। এলটাকে বলি লেন্থ অফ এ কন্ডাক্টর, এটাকে বলি এরিয়া অফ এ কন্ডাক্টর। এরকম রোটাকে বলি রেজিস্টিভিটি, বাধা দেওয়ার ক্ষমতা। এই কন্ডাক্টরটা কতটা পরিমাণ বাধা দিতে পারবে, তার বাধা দেওয়ার ক্ষমতা। ঠিক আছে, তো যাই হোক, এবার আমাদের মুভ করতে হবে। অনেকটা বলেছি আমি। কেউ যদি কোথাও বুঝতে প্রবলেম হয়, ভিডিওটা আরেকবার দেখবে, ক্লিয়ার, পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এবার এবার রেজিস্ট্যান্স দেখতে কেমন হয়, নর্মালি আমরা যখন খাতায় লিখবো এইভাবে লিখবো। এটা হচ্ছে সিম্বল অফ এ রেজিস্ট্যান্স। একটা রেজিস্ট্যান্সের এটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তার মানে যখনই তোমরা এইভাবে দেখবে, এটাকে কি বলবো আমরা, রেজিস্ট্যান্স হলো। দেখো এবার আমি একটা সার্কিট ড্র করছি। একটা ব্যাটারি নিলাম, এখানে আমি একটা বাল্ব জ্বালাবো। এরকম থাকে তো ফিলামেন্ট বাল্বগুলো। হ্যাঁ, V = I × R। না ওটা ব্যাটারি সিম্বল ওটা। ব্যাটারি সিম্বল প্লাস মাইনাস। এই তো এখনই দেখালাম, এখানে ব্যাটারি লাগানো হয়েছে, দেখো এই তো, এই যে ব্যাটারি লিখে দিয়েছি। নোট ডাউন করো খাতায়, নোট ডাউন করো সবাই, খালি দেখে গেলে হবে না। হ্যাঁ, চলো এবার আমি কি করছি, আমি একটা ব্যাটারি নিলাম, একটা বাল্ব নিলাম, একটা তার লাগবে তো আমাকে, নাকি? তারটা লাগিয়ে দিলে কি হবে, বাল্বটা কি হবে, জ্বলে যাবে। এক্স্যাক্টলি, বাল্বটা জ্বলবে। তার মানে এই বাল্বটা কি অ্যাকচুয়ালি, এই বাল্বটা, তার মানে ভালো করে বোঝো যে এই বাল্বটার অ্যাক্রসে কি হয়, বাল্বটা কি করে। এই বাল্বটা জ্বলে উঠে মানেই হচ্ছে এর অ্যাক্রসে ভোল্টেজের ড্রপ হয়, ভোল্টেজ ড্রপ। কি হয় এর অ্যাক্রসে, ভোল্টেজ ড্রপ। তার মানে আমি তোমাদের বলছি, তুমি এখান থেকে ব্যাটারিতে যে ভোল্টেজটা দাও, ধরো এটা একটা ব্যাটারি শেষ হয়ে যায় না অনেক দিন পর, ধরো 2-3 দিন 4 দিন চার্জ শেষ হয়ে যায়। চার্জটা কি শেষ হয়, ভোল্টেজ, ভেতরে ওর যে ভোল্টেজটা থাকে সেটা শেষ হয়ে যায়, যে এনার্জিটা থাকে শেষ হয়ে যায়, তাই তো? সেটা কি জন্য শেষ হয়, যখন এই বাল্বটা লাগাও তার জন্য তো শেষ হয়, না হলে কি শেষ হতো? তার মানে কি এই বাল্বের অ্যাক্রসে কিছু একটা ড্রপ হয়, সেই ড্রপটা কি, ভোল্টেজ ড্রপ, ভোল্টেজের ড্রপ হয়। হ্যাঁ বলো।
স্যার বলছি স্যার আমরা স্যার ফোনের ব্যাটারি চার্জ করতে পারি স্যার, লাইটের ব্যাটারি চার্জ করতে পারি, কিন্তু স্যার এই যে পেন্সিল ব্যাটারি, তারপর স্যার এমনি কিছু কিছু স্যার হাই লোড ব্যাটারি এগুলো স্যার চার্জ করতে পারি। বুঝলাম না, পেন্সিল ব্যাটারি চার্জ করতে পারি? হ্যাঁ, কিন্তু স্যার কিছু পেন্সিল ব্যাটারি চার্জ করা যায়নি স্যার, বলছি এমনি যে সব ব্যাটারি আছে সেগুলো চার্জ করা যায়, ফোনের ব্যাটারি। আবার স্যার যে সব চার্জিং কনফিগারেশন হলেই চার্জ করতে পারবে, যদি চার্জিং কনফিগারেশন থাকে তাহলেই চার্জ করতে পারবে। তার জন্য একটা আলাদা সার্কিট দিতে হয়, বুঝতে পারলে? আর কম্পোজিশনটা আলাদা হয়, ভেতরে কেমিক্যাল কম্পোজিশন আলাদা হয়। ব্যাটারির ভেতরে কেমিক্যাল দিয়ে বানানো হয় ব্যাটারি, দেখেছো? খুলে ভেঙে দেখেছো কি থাকে? স্যার সেল থাকে, সেল তেল, অ্যাসিডের মতো জল থাকে, অনেক কিছু থাকে, বিভিন্ন ধরনের ব্যাটারি আছে। এবার ব্যাটারির কনফিগারেশনের উপরে ডিপেন্ড করছে যে ওটা চার্জেবল নাকি নন চার্জেবল, বাট হ্যাঁ চার্জ করা যাবে না, ঠিক আছে? এটা ডিপেন্ড করছে তার প্রপার্টিজের উপর, কি দিয়ে তুমি বানাচ্ছো ব্যাটারিটাকে। তো ওগুলো পরের ব্যাপার, আগে এখানে বোঝো। এবার এই বাল্বটার একরোজে ভোল্টেজ ড্রপ হলো, তো সবসময় আমরা যখন মানে আলটিমেট, তার মানে কি এই বাল্বটা কি করছে? বাধা দিচ্ছে তো কারেন্ট ফ্লোকে, বাধা দিচ্ছে বলেই কিন্তু এখানে ভোল্টেজের ড্রপটা হচ্ছে। তাহলে আমরা নর্মাল যখন সার্কিট সলভ করব, সবসময় তো বাল্ব আঁকবো না বা ফ্যান আঁকবো না বা যে কোনো ইলেকট্রিক কম্পোনেন্ট আমি ড্র করব না। তাহলে সার্কিটটা আমি কিভাবে ড্র করব? একটা ব্যাটারি আর তার সাথে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দেবো, বোঝা গেল? এই বাল্বটাকে রিপ্লেস করে আমি রেজিস্ট্যান্সটা লাগালাম। কেন আমি এটাকে রিপ্লেস করে এটা লাগালাম? তার কারণ হচ্ছে এর অ্যাক্রসে ভোল্টেজের ড্রপ হবে, এটাই বোঝানো যাচ্ছে। তার মানে তুমি যাই লাগাও না কেন, তার মানে এই যে এখানে যে তুমি রেজিস্ট্যান্স লাগিয়েছো, এটা ফ্যান হতে পারে, লাইট হতে পারে, ফ্রিজ হতে পারে, এসি হতে পারে, সব কিছু হতে পারে। বোঝা গেল কথাটা? মানে ওখানে ফ্যান এসি যা কিছু থাকবে, হ্যাঁ যা হোক কিছু থাকবে, যে কোনো ইলেকট্রিকের জিনিস যার অ্যাক্রসে কি হয়, ভোল্টেজের ড্রপ হয়। ইলেকট্রিক জিনিস যখনই লাগাবে তার মানে তার অ্যাক্রসে ভোল্টেজের ড্রপ হয় বলেই তো জিনিসটা চলছে, নাহলে চলতো কি করে, বুঝলে? হ্যাঁ, তার মানে ও কিছু খাচ্ছে বলেই তো বেঁচে আছে, কথাটা বুঝলে তো? তাহলে ও খাচ্ছে কি? ভোল্টেজকে। হ্যাঁ, এইভাবে জিনিসগুলোকে জাস্ট রিয়েলাইজ করো, দেখবে খুব সুন্দর বুঝতে পারবে। এবার দেখো এইরকম লোড যদি আমরা এইরকম রেজিস্ট্যান্স, মানে এগুলোকে আমরা তাহলে কি বলি? এক একটা লোড বলি, লোড বলতে পারি। ধরো একটা এই লাইট একটা লোড, ফ্যান একটা লোড মানে কি? মানে একটা যে কোনো অ্যাপ্লায়েন্স, বা তুমি ধরো তোমার কাঁধে 50 কেজি চাপিয়ে দিলাম, মানে কি লোড চাপিয়ে দিলাম, তাই না? তার মানে তুমি 100 কিলোমিটার স্পিডে ছুটছিলে, 100 কিলোমিটার স্পিডে, এবার তোমার কাঁধে 50 কেজি দেওয়া হলো, তোমার স্পিড কমে যাবে। হ্যাঁ, তার মানে এটাকেই লোড বলেছে, এটাকে আমরা রেজিস্ট্যান্সটাকে লোড বলছি। রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, তার মানে আমরা সব কিছু রেজিস্ট্যান্সের কনসেপ্ট নিয়েই তৈরি করব। এবার দেখো নর্মাল একটা সার্কিটকে, তাহলে একটা নর্মাল একটা ছোট্ট সার্কিট বানানোর জন্য আমার মিনিমাম একটা ব্যাটারি লাগবে, তার লাগবে, আর কি একটা রেজিস্ট্যান্স লাগবে। ক্লিয়ার? মনে রাখবে কারেন্ট অলওয়েজ ক্লোজ লুপে ফ্লো করে। কি বললাম? কারেন্ট অলওয়েজ একটা ক্লোজ পাথের মধ্যে ফ্লো করে। তার মানে তুমি এখানে ব্যাটারি নিয়েছো আর এখানে রেজিস্ট্যান্স নিয়েছো, কিন্তু এটা তার দিয়ে লাগিয়ে দাওনি, তাহলে এখান থেকে কোনো কারেন্টই ফ্লো করবে না। তার মানে আমি কি বলতে চাইছি, তুমি একটা পেন্সিল ব্যাটারি নিলে, ভালো করে বোঝো, আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে জিনিসগুলো বোঝাচ্ছি যাতে না ভুলে যাও। এখানে একটা লাইট নিয়েছো, এই লাইটের দুটো তার আছে, একটা তারকে এখানে লাগালে লাইটটা জ্বলবে না স্যার। তার মানে কি ব্যাটারি থেকে কি, ব্যাটারি কিন্তু ভোল্টেজ মানে কারেন্ট ফ্লো করাচ্ছে না। ব্যাটারিতে যে ভোল্টেজ আছে, ভোল্টেজের জন্য তো কারেন্ট ফ্লো করে তারের মধ্যে দিয়ে। এবার তাহলে ব্যাটারি ভোল্টেজ কি কোনো প্রেশার দিতেই পারবে না, কারণ কারেন্ট তো ফ্লোই করবে না। কারেন্ট ফ্লো করার জন্য ক্লোজ পাথ দরকার হয়, ক্লোজ পাথ। বোঝা গেল? কারেন্ট অলওয়েজ, দেখো কারেন্ট কেন ক্লোজ পাথ দরকার হয় ভালো করে বোঝো। ইলেকট্রনগুলোকে তো ঘুরে আসতে হবে, ইলেকট্রন তো কোনোদিনও ক্ষয়ে যায় না, তাই না? আচ্ছা, ইলেকট্রনকে তো ঘুরে আবার ঘরে আসতে হবে। দেখো এই যে এখানে ইলেকট্রনগুলোকে তো ঘুরে আবার ঘরে আসতে হবে। এখানে যদি জায়গা না থাকে ইলেকট্রন ফ্লো করবে না। ও বলছে না ভাই আমি যাব না, আগে আমাকে যাওয়ার রাস্তা দাও।
আচ্ছা ঘুরতে পারবে না। হ্যাঁ, তার মানে ও আগের ইলেকট্রন কি হয়, মুভ করে এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে মুভ করে, কিন্তু চলাচল ও করে। হ্যাঁ ক্ষয়ে যায় না কোনোদিন, নষ্ট কোনোদিনও হয়ে যায় না। বোঝা গেল? বলো। আচ্ছা হ্যাঁ, Yes, ওকে। এগুলো জেনে ভালো লাগছে না? বেশ ইন্টারেস্টিং জিনিস না? হ্যাঁ, কত জিনিস আছে। কি বললেন সেই যেটা সেই ঘুরে আসছে ওই ইংরেজিতে কি বললেন এক কথায়? ওটাকে ক্লোজ পাথ বলবো আমরা, ক্লোজ পাথ, একদম। সবাই আমাকে ইংলিশ টার্মগুলো জিজ্ঞাসা করবে যেখানে বুঝবে না, তার কারণ হ্যাঁ বলো বলো। ক্লোজ, ক্লোজ, স্যার বানানটা লিখে দিন। হ্যাঁ দাঁড়া আমি লিখছি। ক্লোজ পাথ, CLOAC হবে, দাঁড়াও আমিও ভুল লিখলাম। ক্লোজ পাথ, ঠিক আছে? চলো। স্যার ঘুরে আসা পদ্ধতিতে বলা হচ্ছে ক্লোজ পাথ। না পদ্ধতি না, মানে এই রাস্তাটাকে আমরা বলছি, মানে বদ্ধ জায়গা, বদ্ধ জায়গা। দেখো, বুঝতে পারছো? এটাকে যদি হ্যাঁ, ক্লোজ মানে বন্ধ, পাথ মানে রাস্তা, মানে বন্ধ রাস্তা, বদ্ধ রাস্তা, বুঝতে পারলে? মানে ওকে এমন একটা রাস্তা দিতে হবে যাতে ও এখান থেকে আবার এখানে ফিরে আসতে পারে। তাহলে এই যে পুরো রাস্তাটা, এটা কি একটা বদ্ধ রাস্তা না? হ্যাঁ, এটাই বলতে পেরেছি, ঠিক আছে তো? তার মানে সবসময় মনে রাখবে, কারেন্ট কোনোদিনও ক্লোজ পাথ ছাড়া ফ্লো করে না। উইথাউট ক্লোজ পাথ কারেন্ট কিন্তু ফ্লো করবে না। ক্লিয়ার? চলো এবার এই রেজিস্ট্যান্স, এই যে এই রেজিস্ট্যান্স মানে একটা লাইট, তার মানে আরও রেজিস্ট্যান্স মানে দুটো তিনটে, তার মানে তোমার বাড়িতে কি 4-5টা তো লাইট থাকে, 4-5টা লাইট থাকে, 2-4টে ফ্যান থাকে, সবার বাড়িতেই আছে। তাহলে যদি আমরা, তাহলে আমি একটা রেজিস্ট্যান্স মানে একটা লাইট, এইভাবে মনে রাখবে। তাহলে আমি রেজিস্ট্যান্স এইভাবে লিখলাম, একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স। তিনটে রেজিস্ট্যান্সকে আমরা যদি এইভাবে কানেক্ট করি, এটার নাম দিলাম R1, এটা R2, এটা R3। তিনটে রেজিস্ট্যান্সকে যদি আমরা এইভাবে কানেক্ট করি, তাহলে এদের আমি যদি বলতে চাই, বলো তো তিনজন মিলে কতটা বাধা দিচ্ছে? তার মানে এ দিচ্ছে R1, এ দিচ্ছে R2, এ দিচ্ছে R3, তাহলে তিনজন মিলে কতটা বাধা দিচ্ছে? গুড বয়। তার মানে এদের তিনজনকে মিলে আমি একটা রেজিস্ট্যান্স বানাবো, যার নাম দিয়ে দিলাম RT, মানে টোটাল রেজিস্ট্যান্স। এই তিনজনকে মিলে একটা রেজিস্ট্যান্স বানালাম, বুঝতে পারছি না। ঠিক আছে? দেখো বললাম তিনটে রেজিস্ট্যান্স আছে, তো তিনটে আলাদা আলাদা রেজিস্ট্যান্স আছে, আচ্ছা তিনজনের ভ্যালু আলাদা, এটা R1, এটা R2, এটা R3, তিনজনের ভ্যালু আলাদা। ধরো এটা 2, এটা 3, এটা 4, ভ্যালু আলাদা আলাদা। তোমাকে যদি বলো তো টোটাল রেজিস্ট্যান্স কত হবে সার্কিটের, কি বলবে? যোগফল। বুঝতে পারলে? বলো। হ্যাঁ, তাহলে এই যোগফলটাকে আমি লিখতে পারি RT বলতে পারি। টি মানে হচ্ছে টোটাল, আর টোটাল মানে টোটাল রেজিস্ট্যান্স। তাহলে কত হবে? 2 + 3 + 4 মানে 7, 8, 9। ক্লিয়ার হলো এইটুকু সবার? তাহলে কোনো রেজিস্ট্যান্স যদি একটা লাইনে এইভাবে কানেক্টেড থাকে, এটাকে বলা হয় সিরিজ কানেকশন। কি বলবো? সিরিজ কানেকশন। সিরিজ মানে সারিভাবে, ঠিক আছে? দেখো বাংলা টার্ম আমি যে খুব ভালো, আমি অ্যাকচুয়ালি এতদিন ধরে মানে বাংলা থেকে মানে হয়ে 2012 পর থেকে আর বাংলা পড়িনি কোনোদিনও, তো আমিও অনেক হয়তো টার্ম তোমাদের বলতে পারবো না, যেটা পারছি বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমিও অনেক কিছু, হ্যাঁ বুঝে নেবে, আমি জিনিসগুলো বলে দেবো, বুঝিয়ে দেবো, ঠিক। হ্যাঁ, তার মানে কি, এই যে সারিবদ্ধভাবে কানেক্টেড আছে, এটাকে আমরা বলছি সিরিজ কানেকশন, ঠিক আছে? মানে একটার পর একটা। তাহলে এই কানেকশনটাকে যদি আমরা আঁকি, কেমন করে আঁকবো? দেখো, এটা ব্যাটারি আছে আমার,
তাহলে এটা 2, এটা 3, এটা 4। তাহলে এটাকেই কি আমি রিপ্লেস করে এটা আঁকতে পারি? দেখো তো, দেখো এই যে এই এটাকেই কি আমি ইকুয়াল বলে এখানে ব্যাটারিটা লাগালাম আর এখানে লিখে দিলাম 9। একই কি দুজন? ইয়েস স্যার। বোঝা গেল তো ব্যাপারটা? বোঝা গেল সবার কাছে? তোমরা কিন্তু এখন আমাদের ইলেকট্রিক্যালে ম্যাথামেটিক্সে এন্টার করছো। খুব মজাদার ম্যাথামেটিক্স, দারুণ লাগবে, সবাই ভালো করে বুঝবে। চলো, এটাকেই বলবো আমরা সিরিজ কানেকশন। তাহলে আমাকে বলো, তাহলে সিরিজ কানেকশন কি? কারো কোনো কোশ্চেন আছে? বলো। দেখো 23 জন আছো, তো বলো তোমাদের কার কি কোশ্চেন? নেই তো? ওকে স্যার ঘরে যেগুলো লাগানো থাকে সিরিজ কানেকশন, ঘরে যেগুলো লাগানো থাকে না, এখানেই তো আসছি আমি। প্যারালাল থাকে, ইয়েস। তার কারণ কি দেখো না, আমি একই সারিতে থাকে না, একটা করে বলবো। একটা যদি গোলমাল হয়ে যায় তাহলে স্যার অন্যগুলো যেমন মানে চালু থাকে তার জন্য। হ্যাঁ, গুড বয়। চলো আস্তে আস্তে আসছি। দেখো সবার জন্য আমাকে ভালোভাবে বলতে হবে, ভালো করে বলবো। সিরিজ কানেকশনে একটা গোলমাল হলে সবগুলো গোলমাল হয়ে যায়। একদম একদম একদম। তাহলে এই রেজিস্ট্যান্সের, এই যে রেজিস্ট্যান্সটা আঁকছো, এর একটা পজিটিভ সাইড আর একটা নেগেটিভ সাইড, ঠিক আছে? রেজিস্ট্যান্সের একদিক পজিটিভ, যেখানে কারেন্ট এন্টার করে এটাকে বলা হয় পজিটিভ সাইড, যেখান থেকে কারেন্ট বেরিয়ে চলে যায় এটাকে কি বলি আমরা? নেগেটিভ সাইড। তাহলে এখান থেকে যদি কারেন্ট এন্টার করে তাহলে এটা পজিটিভ, এখান থেকে বেরিয়ে এসছে মানে এটা নেগেটিভ। আবার এই 3 এখানে ঢুকছে মানে এটা পজিটিভ, এটা নেগেটিভ, আবার এটা পজিটিভ, এটা নেগেটিভ। বোঝা গেল কি বললাম? 3টে রেজিস্ট্যান্সকে পরপর রেখেছি আমি। তাহলে এখান থেকে যে কারেন্ট ঢুকছে এটা কি হবে? পজিটিভ, এটা নেগেটিভ। কার জন্য? এই 2-এর জন্য। আবার 3-এর জন্য কি হবে? আবার তো এখানে ঢুকছে মানে আবার এটা পজিটিভ, এটা নেগেটিভ। আবার 4-এর জন্য এটা পজিটিভ, এটা নেগেটিভ। কথাটা বোঝা গেল? পজিটিভ নেগেটিভ করে হবে। মনে রাখবে, তোমরা এখন যেগুলো বুঝতে পারবে না ওগুলো লিখে রাখবে বাংলায়, যে একটা রেজিস্ট্যান্সের মধ্যে যেখানে কারেন্ট এন্টার করে বা ঢোকে সেটা হচ্ছে আমাদের পজিটিভ সাইড, যেখান থেকে কারেন্ট লিভ করে বা বেরিয়ে যায় সেটা হচ্ছে আমাদের নেগেটিভ সাইড। ক্লিয়ার? ওকে। তাহলে প্যারালাল সিরিজ কানেকশানে কি হয় দেখো, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এটা পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। নেগেটিভের সাথে পজিটিভের কানেকশান করাটাকেই বলা হয় সিরিজ কানেকশান। দেখো এই যে নেগেটিভ পজিটিভ, তাই না? এখানে নেগেটিভ পজিটিভ, তার মানে দুটো রেজিস্ট্যান্স, একটা R1 একটা R2, দুটো রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড করতে হলে কি করব আমরা? পজিটিভের সঙ্গে আরেকটা নেগেটিভটাকে জুড়ে দেবো। এটাই হচ্ছে আমাদের কি? সিরিজ কানেকশন। ধরো এইভাবে দুটো রেজিস্ট্যান্স আছে, এর এটা পজিটিভ এটা নেগেটিভ, এর এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে যদি বলি দুটো রেজিস্ট্যান্সকে সিরিজে কানেক্ট করো, কি করবে? একদম। দেখো এখান থেকে যদি কারেন্ট এন্টার করে, দেখো এখান থেকে বেরোবে, আবার এখানে এন্ট্রি নিচ্ছে, তাহলে এখানে কোথায় এন্টার করছে? পজিটিভ। এখানে কোথায় এন্টার করছে? পজিটিভ স্যার। তার মানে কারেন্ট সবসময় পজিটিভেই এন্টার করবে। তাহলে এটাই কি হলো আমাদের সিরিজ কানেকশন। কারো কোনো কোশ্চেন? বলো। কি বললাম আমি? আমি জাস্ট বোঝাচ্ছি, আমি তো এখানে কিছু লাগাইনি এখন, আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি যে রেজিস্ট্যান্সকে কি করে কানেক্ট করি। বুঝতে পারলে? ক্লোজ পাথ ছাড়া তো কারেন্ট ফ্লো করবে না, এখানে ব্যাটারি লাগিয়ে দেবে। কিভাবে আমরা কানেকশানগুলো করি সেটা বোঝাচ্ছি জাস্ট, বুঝলে? হ্যাঁ, ব্যাটারি আমি লাগাইনি। হ্যাঁ, এই বন্ধ করো, কারো একটা খুব শব্দ হচ্ছে। হ্যাঁ, রেজিস্ট্যান্সের পজিটিভ নেগেটিভ দেখে বোঝা যায় না, যে কোনো দিকেই লাগাও, ব্যাটারির সাথে লাগালেই ওটার পজিটিভ নেগেটিভ ডিসাইড হয়ে যায়। বুঝলে? তুমি যখনই ব্যাটারির সাথে লাগাবে, ওর যেদিকেই কারেন্ট এন্টার করবে রেজিস্ট্যান্স ওটাকেই পজিটিভ ক্রিয়েট করে দেয়। বুঝলে?
স্যার ব্যাটারি এটা পজিটিভ আর নেগেটিভ উল্টো হয়ে গেল না? এই তো ব্যাটারি তো আলাদা জিনিস আর রেজিস্ট্যান্স আলাদা জিনিস। রেজিস্ট্যান্স সবসময় এটা পজিটিভ এটা নেগেটিভ, আর এখান থেকে কারেন্ট বেরোচ্ছে, ব্যাটারির এটা পজিটিভ এটা নেগেটিভ। তার মানে ব্যাটারির পজিটিভের সাথে রেজিস্ট্যান্সের পজিটিভ কানেক্টেড থাকে আবার। ওপরে স্যার ওটা স্যার একটু রং হয়েছে মনে হয়। কোনটা? সেটা স্যার পাশে স্যার যেটা ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই জায়গাটা একটু উল্টো দিকে হয়ে গেছে এটা। এটা হবে এইভাবে, হ্যাঁ স্যার এটাও স্যার যেটা সবার প্রথমে পড়েছেন এইটা 9 ওহম স্যার। হ্যাঁ ওটা না না এটা ঠিক আছে তো, কেন ভুল হয়েছে? এটা দেখো, এই যে এটা পজিটিভ, বড়টা মানেই পজিটিভ, ছোটটা মানেই নেগেটিভ। বড় দাগটা মানে পজিটিভ, ছোটটা মানে নেগেটিভ। এটা পজিটিভ এটা নেগেটিভ, ঠিক আছে? ঠিক আছে এটা, হ্যাঁ। তার মানে এই ব্যাটারির সাথে রেজিস্ট্যান্স পজিটিভ পজিটিভ কানেক্টেড দেখো, কিন্তু দুটো রেজিস্ট্যান্স পর পর থাকলে নেগেটিভের সাথে পজিটিভ। সব লিখে রাখো এগুলো। তার মানে দুটো রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা রেজিস্ট্যান্স, এর এটা পজিটিভ এটা নেগেটিভ, এর এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে কি করব? এটাকে যদি তোমাকে বলি যে সিরিজ কানেকশন করো, তুমি কি করবে? সিরিজ কানেকশন মানে এই যে পজিটিভের সাথে নেগেটিভটাকে কানেক্ট করে দেবে, তাই না? স্যার স্যার ওপরেটা স্যার পজিটিভের সাথে নেগেটিভ হবে, তো প্রথমটা স্যার পজিটিভ পজিটিভ হয়ে গেল। কোথায় বলো তো? স্যার যেটা 9 অ্যানসার হলো স্যার ব্যাটারি পজিটিভ, কোথায় পজিটিভ পজিটিভ হলো? এই তো 2 এর স্যার- এখানে ঢুকছে, এখানে 2 এর এখানে ঢুকছে, এটা পজিটিভ কিন্তু স্যার ব্যাটারির তো পজিটিভ পজিটিভ হ্যাঁ তো নেগেটিভ বললাম তো, ব্যাটারির সাথে তো ব্যাটারির সাথে, ব্যাটারি তো সোর্স, ব্যাটারির সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক নয়। ব্যাটারির পজিটিভের সাথে তো এই পজিটিভ কানেক্টেড থাকবে, তার জন্যই তো এটা পজিটিভ হচ্ছে। ব্যাটারির জন্যই রেজিস্ট্যান্স পজিটিভ হয়, বুঝলে? দেখো এই যে পজিটিভ নেগেটিভ, এখানকার পজিটিভ এখানকার পজিটিভ, কিন্তু রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্সের মধ্যে আমি সম্পর্ক বলছি তোমাকে। কি বললাম বুঝলে? দেখো হ্যাঁ স্যার হ্যাঁ, এই ব্যাটারির পজিটিভের সাথে রেজিস্ট্যান্সের পজিটিভ কানেক্টেড থাকবে, কিন্তু রেজিস্ট্যান্স আরেকটা রেজিস্ট্যান্স যখন কানেক্ট করবে, এইখানকার নেগেটিভের সঙ্গে এর পজিটিভ কানেক্টেড থাকবে। ক্লিয়ার? তার মানে রেজিস্ট্যান্স, হ্যাঁ রেজিস্ট্যান্সের মধ্যে কি হয়? পজিটিভ আর নেগেটিভ কানেক্টেড থাকে, পজিটিভ নেগেটিভ ফর সিরিজ কানেকশন অনলি। ফর সিরিজ কানেকশন অনলি, CONNECTION, সিরিজ কানেকশন অনলি। ঠিক আছে? এবার দেখো, এবার তোমরা আমাকে বলো, আমি একটা ব্যাটারিকে এইভাবে নিয়েছি, এটার সাথে একটা রেজিস্ট্যান্স, এটার সাথে একটা রেজিস্ট্যান্স, এইভাবে কানেক্ট করলাম। তাহলে এটার নাম দিলাম R1, এটা R2। এই দুটো রেজিস্ট্যান্সকে যদি আমি একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করতে চাই, মানে টোটাল রেজিস্ট্যান্স RT, তাহলে কি করব? 1/R1 + 1/R2। কোথায় শিখলে এটা? কোথায় দেখেছো? এর আগে দেখেছো নাকি? এগুলো তোমাদের ছিল? বাহ! তার মানে দেখো ভালো করে, এটা হচ্ছে প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশানে কি হয়? দুটো রেজিস্ট্যান্স পর পর কানেক্টেড থাকে না, দুটো রেজিস্ট্যান্স পর পর কানেক্টেড থাকে না, ঠিক আছে? এটা থাকে না, এখানে দুটো রেজিস্ট্যান্স পাশাপাশি কানেক্টেড। তার মানে আমি কি বললাম? যে যেখানে কারেন্ট এন্টার করবে সেটা হচ্ছে পজিটিভ, আর যেখানে লিভ করবে সেটা নেগেটিভ। তাহলে দেখো ভালো করে, এটা পজিটিভ নেগেটিভ ব্যাটারি, তাহলে ব্যাটারির পজিটিভ থেকে কারেন্ট বেরোয় সবসময়, এইভাবে কারেন্টটা বেরোচ্ছে, নেগেটিভে এন্টার করবে মানে ঢুকে যাবে নেগেটিভে। তাহলে এখানে গিয়ে এই পয়েন্টে গিয়ে কারেন্ট এবার কোন দিক দিয়ে ফ্লো করবে বলো? দুটোর মধ্যে দিয়ে। তার মানে ভাগ হবে না দুটো ভাগে? এটা যদি আই কারেন্ট হয়,
দেখো এটা যদি আই কারেন্ট হয়, এই আই কারেন্টটা এই পয়েন্টে এসে দুটো ভাগে ভাগ হবে তো, হ্যাঁ স্যার দুটো ভাগ। তাহলে এটাকে একটাকে I1 ধরছি আর একটা I2, রাইট? তার মানে আমরা বলতে পারি কি যে I ইকুয়ালস টু I1 প্লাস I2। বলো সবাই বুঝলে? হ্যাঁ, বাকিরা বলো, বাকিরা বলো, নাকি আরেকবার বলতে হবে? আরেকবার বলতে হবে, তাই তো? দাঁড়াও দেখো এটা আমাদের আই কারেন্ট, তার মানে এই আই কারেন্টটা কোথা থেকে বেরোচ্ছে? এই যে ব্যাটারিতে ভোল্টেজ দিয়েছো ভি ভোল্টেজ ভি দেওয়ার জন্য এখান থেকে আই কারেন্ট তার দিয়ে ফ্লো করছে। তার মানে ভিটা কি একটা ফোর্স, তুমি ঠেলছো, তার জন্য কত কারেন্ট ফ্লো করছে? আই কারেন্ট। এবার আমাকে বলো এই আই কারেন্টটা এই পয়েন্টে গিয়ে কোন দিক দিয়ে ফ্লো হবে? কোন দিকেই হবে? দুদিকেই হবে। তাহলে দুদিকে কত পরিমাণ হবে সেটা কি করে বুঝবে? তার মানে আমি ধরে নিলাম যে এখান থেকে কিছু পরিমাণ হচ্ছে ওখান থেকে, সেটা আমি জানি না, অ্যামাউন্টটা আমি জানি না, আমি ধরে নিলাম যে এটা I1 এটা I2, ধরে নেওয়াই যায়, ধরে নেওয়া যায়। ওকে, এবার তাহলে আমরা কি বলতে পারি যে এই I ইকুয়াল টু I1 প্লাস I2 বলতে পারি কি? ওকে ওকে ঠিক আছে, চলো এবার I1টা যেখানে এন্টার করবে এটাও পজিটিভ, এটা নেগেটিভ, তার মানে কারেন্ট যেখানে এন্টার করবে সেটাই পজিটিভ। কারেন্ট যদি উল্টো দিক থেকে এন্টার করতো তাহলে উল্টো দিকে পজিটিভ। তার মানে রেজিস্ট্যান্স তার পজিটিভ নেগেটিভ ডিসাইড করে না, কে ডিসাইড করে? কারেন্ট ডিসাইড করে। কারেন্ট যদি এদিকে ঢোকে, হ্যাঁ কারেন্ট যদি এদিকে এন্টার করে তাহলে এটা পজিটিভ, কারেন্ট যদি এই দিকে এন্টার করে তাহলে এটা পজিটিভ হবে। না, এটা পজিটিভ হবে, তাহলে এটা নেগেটিভ হবে। এক্স্যাক্টলি, যেই দিকেই এন্টার করবে সেটাই পজিটিভ হবে। তাহলে এখানে দুটোই পজিটিভ, এই দুটো নেগেটিভ। তার মানে প্যারালাল কানেকশন কি হয়? ধরো দুটো রেজিস্ট্যান্সকে যদি পাশাপাশি রাখি, এটা এর পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে প্যারালাল কানেকশন কি হয়? পজিটিভের সাথে নেগেটিভ কানেক্ট করবো নাকি? হ্যাঁ, এইটাকে বলা হয় প্যারালাল কানেকশন। বোঝা গেল সবার কাছে? তাহলে দুটো রেজিস্ট্যান্স আঁকো খাতায়, আরবিটারি রেজিস্ট্যান্স এইভাবে আঁকো, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে এটা যদি সিরিজ কানেকশন করতে হয় কি করবে বলো? সিরিজ কানেকশন তার মানে যে কোনো একটা পজিটিভের সাথে একটা নেগেটিভ, তুমি এখান থেকেও এইভাবে করতে পারো, আবার এখান থেকেও এইভাবে করতে পারো। তাহলে এই কানেকশনটা কি কানেকশন? তার কারণ কি দেখো না, এই যে এদিক থেকে কারেন্ট যাচ্ছে, এই যে কারেন্ট বেরিয়ে গেল, কারেন্ট কোথাও ভাগ হয়েছে? দুটো ভাগে ভাগ হয়েছে? এইবার দেখো ভোল্টেজটা ভাগ হয়েছে একদম। এইবার দেখো এইটা, এইটা ধরো এখানকার পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটাকে যদি বলি প্যারালাল কানেক্ট করো কি করবে? পজিটিভ পজিটিভ নেগেটিভের সাথে নেগেটিভ। তাহলে এখান থেকে যদি কারেন্ট এন্টার করে, দেখো কারেন্ট দুটো ভাগে ভাগ হচ্ছে না? এখান থেকে যদি কারেন্ট এন্টার করে দুটো ভাগে ভাগ হচ্ছে না? কিন্তু কারেন্ট কি এখানে এখানে ভাগ হচ্ছে? দেখো তো এখান থেকে যদি কারেন্টটা ঢোকে ভাগ হচ্ছে? তাহলে সিরিজ আর প্যারালালের মধ্যে ডিফারেন্স বোঝা গেল? সিরিজ এখানে কি হচ্ছে? দুটো ভাগে ভাগ হচ্ছে, ভাগ হওয়ার পরে এখানে এসে আবার অ্যাড হচ্ছে দুজন, তারপর কি ব্যাটারিতে এন্টার করছে, তারপর ব্যাটারিতে এন্টার করছে। বোঝা গেল? হ্যাঁ, আর এখানে কি হচ্ছে? ভাগ হওয়ার কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট এদিক দিয়ে এদিকে গিয়ে এখানে চলে আসছে আবার।
তাহলে আমরা সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন খুব সহজে কি করে বুঝতে পারবো? মনে রাখবে, যেখানে কারেন্ট ভাগ হয় সেটাই প্যারালাল কানেকশন, যেখানে কারেন্ট ভাগ হয় না সেটা কি কানেকশন? সিরিজ কানেকশন। একদম। সবার ভালো লাগছে তো ক্লাসটা, নাকি বোর ফিল করছো বলো? ভালো লাগছে। আর তোমাদের যে অনলাইনে হচ্ছে বলে কি কোনো প্রবলেম? সবাই কি বললে তুমি? মানে মানে অনলাইনে হচ্ছে বলে কোনো প্রবলেম হচ্ছে না, তাই তো? একদম একদম। এটাই আমাকে সকালেও একজন বলছিল যে স্যার আপনি অফলাইনে কবে থেকে পড়াবেন। আমি বললাম দেখো, অফলাইনে এখন সম্ভব নয়, তবে কলেজ খুললেও পসিবল নয়, কারণ আমাদের টিচারগুলো সবাই আলাদা আলাদা জায়গায়। যে ফিজিক্স স্যার তোমাদের পড়াবে, ও থাকে হচ্ছে শিলিগুড়িতে, আমার ফ্রেন্ড। হ্যাঁ, মানে বাড়ি জলপাইগুড়ি, ও থাকে শিলিগুড়ি, ওখানে জব করে। এবার তারপর যে কম্পিউটার পড়াবে সে থাকে হচ্ছে তোমার অনেকটাই দূরে, আমার এখান থেকে একটু দূরে, কলকাতাতেই থাকে একটু দূরে। এবার এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে তো? তো সবার কাছে পেন ট্যাব আছে, কোনো চাপ নেই, এইভাবেই পড়বে, কোনো অসুবিধা হবে না। দেখো, আর কি বলতো, অফলাইনে তোমরা রেকর্ডিং পাবে না। এবার রেকর্ডিংগুলো যদি তোমরা পরে অ্যাক্সেস করলে না, এই ক্লাসগুলো যদি আরেকবার দেখো, বিশাল মানে অ্যাডভান্স হবে তোমাদের মানে নলেজটা। একটা জিনিস দুইবার যদি দেখে নাও, দারুণ। চলো এবার দেখো ভালো করে, তোমাদেরকে যদি বলি যে তাহলে এটা আমাদের কি প্যারালাল কানেকশন, এখনই দেখলাম এটা আমাদের প্যারালাল কানেকশন R1 R2। এখান থেকে কারেন্ট এসে যদি দুটো ভাগে ভাগ হয়ে যায় তখন আমরা সেটাকে বলি প্যারালাল কানেকশন। তাহলে এই R1 এর ভ্যালু ধরো 2 আছে, R2 এর ভ্যালু ধরে নাও 4 আছে। তাহলে এই দুটো রেজিস্ট্যান্সকে দেখো, ব্যাটারি কিন্তু আছে, আমরা বারবার ব্যাটারিটা আঁকবো না, আমরা জাস্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা বলছি, তাই ব্যাটারি আছে, ব্যাটারি ছাড়া সার্কিট হয় না। দেখো এই R1 এই R2 এদের দুজনকে মিলে আমি যদি একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করতে চাই, তার মানে টোটাল রেজিস্ট্যান্স কত হবে? তাহলে কি করে করব? আর টোটাল। এটাকে কিভাবে করব দেখো, এটার বের করার ফর্মুলা হচ্ছে 1/RT ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। কি বললাম, বোঝা গেল? এটা হচ্ছে ফর্মুলা। যতগুলো রেজিস্ট্যান্স থাকে, এখানে যদি আরও থাকতো তাহলে আমি এখানে আবার করতাম 1/R3, আরও থাকলে 1/R4, এইভাবে যোগ করে যাবো। তার মানে প্যারালাল, এটা কি শুধু প্যারালালের জন্য? এক্স্যাক্টলি, অনলি ফর প্যারালালের জন্য। আর সিরিজে কি হয়? সিরিজে এক্স্যাক্টলি R1 প্লাস R2। তার মানে সিরিজ কানেকশনে খুব ইজি, কিন্তু প্যারালাল কানেকশনে তোমাকে ক্যালকুলেট করতে হবে। কেন? তো কোনো কারণ নেই, এটা তো আমি বলতে পারবো না গো, এটা তো ফর্মুলা, আমি কি করে বলবো বলো? হ্যাঁ তাকে জিজ্ঞাসা করতে হবে, ওহমসকে জিজ্ঞাসা করতে হবে। চলো তাহলে 1 জানি না, ওহমসের ফুল নাম আমি জানি না, কোনোদিনও শুনিও নি। ওহমস ল এখনো বলিনি তোমাদের, বলবো, দাঁড়াও, ঠিক আছে? দেখো 1/R1 মানে এখানে কত? 2 প্লাস 1/R2 মানে কত? 4। তাহলে এই দুটো ভ্যালু বসালাম। তাহলে এটাকে যদি আমি এলসিএম করি, 2 × 4, না পুরোটা করব না, দেখো এইভাবে লেখা যায় তো, 2 × 4 লিখি তো, এখানে 4 + 2, ঠিক আছে কি বলো? ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে দেখো তো, তাহলে আমরা কি পেলাম? 1/RT ইকুয়াল টু 4 + 2 ডিভাইডেড বাই 2 × 4। তাহলে দেখো তো, এটাকে কি উল্টে লেখা যায়? RT ইকুয়াল টু 2 × 4 ডিভাইডেড বাই 4 + 2 লেখা যায় এটা? তার মানে এটার নিচে 1 চলে আসলো, তাই না? হ্যাঁ, এই দেখো একজন পাঠিয়েছে, এটা কি জর্জ সিমন ওহম, তাই না? বাহ, সৌম্যজিৎ, গুড বয়। ওকে, দেখো তাহলে এটা কি বুঝলে সবাই? এটা আমি কি করলাম বলো, সবাইকে বোঝাটা ইম্পর্টেন্ট।
এটা এটা না স্যার বুঝতে পারলাম না। এটা বুঝতে পারলে না, এইটুক পর্যন্ত বুঝেছো? এইটুক পর্যন্ত 1/RT স্যার উল্টা দিয়েছি আমরা জিনিসটা। হ্যাঁ আগে বলো 1/8 বলে 1/RT ইকুয়াল টু 4 প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 4। এটা এলসিএমটা কি বুঝেছো? স্যার ওর এলসিএম তো 8 হবে না স্যার? মানে এলসিএম করছি না আমি, একদম পুরো নর্মাল থিওরামে করছি, বুঝতে পারলে? অ্যাকচুয়ালি যদি এটা এলসিএম, হ্যাঁ একদম আমি একদম প্রপার নিয়মে করছি। এলসিএম করা মানে ওটাকে ছোট করে নেওয়া। তুমি গুণফল আকারেও করতে পারো, তাই না? হ্যাঁ এলসিএম মানে কি লসাগু, যারা বুঝতে পারছো আমি বলে দিলাম লসাগু করা। সো এটাকে আমি লসাগু করিনি, আমি ডাইরেক্ট গুণ করে করছি। এটা ভাবে এইভাবেও আনসার একই আসবে। ধরো যদি 1/2 প্লাস 1/3 থাকে, এটাকে কি করবে বলো? বলো 3 দুগুণে 6, আর উপরে কি লিখবে? 3 প্লাস 2, তাই তো? বলো বলো বলো। হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে এটাই আমিও করেছি এখানে। দেখো 4 দুগুণে 8 আমি লিখেছি এইভাবে, আমি 4 ইন্টু 2 লিখেছি। 4 দুগুণে 8, তাহলে উপরে এটা কি 1 ইন্টু 4, 2 ইন্টু 1, তাহলে যে 1 ইন্টু 4 মানে কত? 4 প্লাস 2 ইন্টু 1 মানে 2। তাহলে এই পর্যন্ত কারো ডাউট আছে কি বলো আগে? না স্যার থ্যাংক ইউ। তাহলে এখানে যদি ডাউট না থাকে তাহলে এইভাবে দেখো 1/a, বা ধরো 1/a না, ধরো সাপোজ a/b ইকুয়াল টু x/y আছে, তাহলে এই দুদিকে এটাকে উল্টে লেখা যায় b/a ইকুয়াল টু y/x, একই ব্যাপার, বুঝলে? সমান সমানে দুদিকে উল্টে লেখা যায়, বুঝলে? বলো। তাহলে এটাও আমি উল্টে দিয়েছি, RT/1 ইকুয়াল টু গুণফল বাই যোগফল। এবার ক্লিয়ার হয়েছে? এবার ক্লিয়ার হয়েছে। তার মানে নিচে 1 ওটাকে না লিখলেও হয়। দেখো x/1 মানে আলটিমেট তো xই, 1 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে কি হয়? ওটাই হয়। তুমি 10 ভাগ 1 করলে কত হবে? 10ই তো হবে নাকি? তাহলে আমরা লিখতে পারি RT ইকুয়াল টু 2 ইন্টু 4/2 প্লাস 4। বলো লেখা যায় কি এটা? ওকে। তাহলে আমরা এত ক্যালকুলেশন না করে আমরা যদি ডাইরেক্ট এই দুটো রেজিস্ট্যান্সকে দেখে এর এইভাবে বলে দিতে পারি না যে RT ইকুয়াল টু গুণফল বাই যোগফল। হ্যাঁ তার মানে RT ইকুয়াল টু R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, রাইট? তাহলে যে এবার আমাকে বলছিলে যে স্যার এটা লসাগু হয়নি, এবার বুঝতে পারলে আমি কেন লসাগুটা করিনি? আমি এই ফর্মুলাটা, জেনারেলাইজ ফর্মুলা আমরা ডিফাইন করলাম। তাহলে তোমরা আমাকে বলো যদি দুটো, একটা ধরো 12 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে আর একটা 6 ওহমের রেজিস্ট্যান্স আছে। ওহম এইভাবে লেখা হয়, ওহম। এদেরকে প্যারালালে কানেক্ট করলাম, তাহলে এদের রেজাল্টেন্ট রেজিস্ট্যান্স কত হবে? রেজাল্টেন্ট রেজিস্ট্যান্স মানেই হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটাকে কি বলা হয়? 12 ইন্টু 6/12 প্লাস 4, তার মানে কত হচ্ছে? 4 প্লাস 6, ঠিক আছে 12 প্লাস 6। তাহলে 12 ইন্টু 6 মানে উপরে লিখে দাও 12 ইন্টু 6 করার দরকার নেই। আর নিচে কত? 12 আর 6 18, তাহলে 6 দিয়ে করলে 3, আর এটা 3 4 12 মানে 4 হচ্ছে আনসার। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? বলো। তাহলে আমরা কিন্তু আর কিন্তু কঠিন থাকলো না জিনিসটা, তাই না? প্রথমে মনে হচ্ছিল এটা সার্কিটের বের করা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। তার মানে যদি একটা সার্কিটে এরকম ওহম, হ্যাঁ ওহম,
যদি এই সার্কিটটা যদি এটা 12 আর এটা 6 হয়, তাহলে এই সার্কিটটাকে ইকুয়াল করে কি আমি এটা লিখতে পারি? দেখো তো, লেখা যায় এটা? এরা দুজন কি এরা দুজন ইকুয়াল তো? একদম একদম। চলো এবার দেখো, তাহলে আমাকে তোমরা বলো দেখো, কলেজে তো অনলাইন ক্লাস করেছো, কলেজের ক্লাস আর আমাদের ক্লাসের মধ্যে তফাৎ বুঝতে পারছো এখন? হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। স্যার বলে চলে যায়। ওটাই ব্যাপার। 2 4 6 বলো এটার টোটাল রেজিস্ট্যান্স কি হবে? এটাকে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করো, কি করবে বলো? 2 × 4 × 6 by না 2 plus না না, দেখো দেখো, অনলি ফর দুটো রেজিস্ট্যান্সের জন্যই ওই ফর্মুলাটা কাজ দেবে, ঠিক আছে? এই ফর্মুলাটা অনলি ফর দুটো রেজিস্ট্যান্সের জন্যই কাজ হবে। তার কারণ দেখো, 1/3 1/2 1/4 ধরো এইভাবে আছে, তাহলে গুণফল করলে 3 × 2 × 4, কিন্তু যখন তুমি 3 করবে তখন কি হবে? 2 × 4 কে নাও, 2 × 4 কে নাও, যখন 2 দিয়ে করো, আমি বলছি দাঁড়াও, 3 × 4 কে নাও এখানে, আবার 4 নিলে 3 × 2 কে নাও। তার মানে এইখানে কিন্তু কমপ্লেক্স বেড়ে যাচ্ছে যখন তিনটে তার মানে আমরা কি করব? দেখো, এটাকে আমি এটা করতে পারি কি? দেখো তো, এটা করারই দরকার নেই, এটা শর্টকাটে করলে হবে না, এটা করারই দরকার নেই। আমি কি বলছি শোনো, এই রেজিস্ট্যান্সটাকে এইভাবে লিখলাম, হ্যাঁ, এই দুইটাকে লিখলাম, এই দুটোকে আগে চেঞ্জ করে নিই। এই দুটো কত হবে বলো? বলো এই দুটো 8/6 তাই হবে। তাহলে 4 × 6 ডিভাইডেড বাই 4 + 6। ও স্যার ওই দুটো হ্যাঁ, আমি তাহলে 2 4 করেছি। 4 6 24/10 মানে 2.4 বা 12/5, একই ব্যাপার, যেটা ইচ্ছা লেখো, তোমাদের যেটা সুবিধা। তাহলে 12/5টাই লিখছি। হ্যাঁ, এবার আবার এই দুটোকে করলেই তো হয়ে গেল, তাহলেই তো এটা চেক করব। তাহলে আমরা বাহ, বিশাল ফাস্ট তো, বিশাল স্পিডে করছো, ভালো ভালো। তাহলে 12/5 এটা করো, এই যে গুণফল মানে 2 আর 12/5 গুণ বাই এটার যোগফল, তাহলে কত হবে? উপরে হচ্ছে 5 দুগুণে 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 10 + 12/5, তার মানে 5 5 কেটে গেল, তার মানে উপরে 24/10 আর 12 মানে 22, 24/22 মানে কত? 12/11। গুড বয়, তার মানে 12/11। বলো, কারো কোনো সংশয় আছে কিভাবে করবো এগুলো আমরা? হ্যাঁ, তাহলে একটা স্টেপ বেশি করতে হবে, ঠিক আছে? এইভাবে যাবে না, ভুল হবে অঙ্ক। হ্যাঁ, এভাবে যাবে না, অঙ্ক ভুল হয়ে যাবে। চলো এবার দেখো, এবার আসছি আমি ওহমস লর আগে আরেকটু দেখে নিই। ধরো একটা সার্কিটে ব্যাটারিটা, এখনো ব্যাটারিতে আমি আসিনি, ব্যাটারিতে আসলে এখন সমুদ্রে চলে আসা, তো আমি জাস্ট এখন রেজিস্ট্যান্স নিয়ে কথা বলছি। একদম ব্যাটারি যখনই ঢুকলে তখনই তুমি সার্কিটের সমুদ্রে ঢুকে গেলে, তখন আর অভাব নেই সার্কিটের কম্বিনেশনের। দেখো কি হলো, দেখো দেখো, উপরটায় 3টে রেজিস্ট্যান্স ছিল পরপর। এবার 3টে রেজিস্ট্যান্সকে তো আমি ওই ফর্মুলায় নিতে পারছি না, আমি দুটো দুটো করে নেব। তাহলে কোন দুটো নেব? সবসময় পেছনের থেকে নেব, পেছনের এইটা আর এটাকে নিলাম। তাহলে এই দুটোকে যদি আমি টোটাল রেজিস্ট্যান্স বের করি, এই দুটোর কি করব বলো? স্যার গুণ করে দেব। শুধু গুণ করব? গুণ আর যোগ হবে, গুণ বাই যোগ, তো ওটাই করলাম। এই যে 4 × 6 ডিভাইডেড বাই 4 + 6 করলাম। কত আনসার আসলো? 12/5।
তাহলে এই অঙ্কটাকে লেখা যায়, এটা 2 আছে, আর এই দুটোকে একসাথে কত লেখা যায়? 12/5 হ্যাঁ হলো। এইটুকু বুঝলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 12/5 হ্যাঁ স্যার। এবার এখানে এখন কটা রেজিস্ট্যান্স আছে এখানে? এখানে স্যার দুটো রেজিস্ট্যান্স। এদেরকে আবার কি করব? বলো? আবার ওই যে গুণ বাই যোগ, আচ্ছা এই যে 2 × 12/5 ডিভাইডেড বাই 2 + 12/5, বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছো? ওকে, চলো দেখো, যদি এই সার্কিট থাকে, এখানে 3, 2 আর 5 থাকে, তাহলে এটা কি হবে? সিরিজ সার্কিট। এটা সিরিজ সার্কিট। কত হবে টোটাল রেজিস্ট্যান্স বলো? 10। হ্যাঁ 10। যদি এখানে আরেকটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিই, আরেকটা 5 লাগিয়ে দিলাম, এবার 10 × 5 বাই 5 + 10। না বাবা গো, এখানেই তো প্রবলেম। সিরিজটা আর আপনার প্যারালালটা দুটো তার মানে এইখানে কি বুঝতে পারছো? দেখো কারেন্টটা এখানে এসে ভাগ হচ্ছে না দুটো ভাগে। 10/3 হ্যাঁ ভালো করে বোঝো আগে, দাঁড়াও তুমি সবাই শুনে নাও, কনসেপ্টটা শুনে নাও। হয়তো তোমার এটা হয়ে গেল, এটা সোজা বলে, বাট কনসেপ্টটা শিখলে যে কোনো কঠিন অঙ্ক করতে পারবো আমরা, তাই না? কনসেপ্টটা শিখতে হবে। দেখো 7.5 হয়ে গেছে। হ্যাঁ 7.5 কি করে হচ্ছে দেখো, দেখো এইখানে কারেন্টটা এসে দুটো ভাগে ভাগ হচ্ছে তো, তার মানে এরা দুজন কিসে আছে? এরা দুজন 5-5, এরা দুজন কিসে আছে? কোন কানেকশন? কি করে বুঝলে? কি করে বুঝলে? ওগুলো তো প্লাস কারণ ওখানে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে। কারেন্ট ভাগ হলে কি হয়? প্যারালাল কানেকশন। কিন্তু এরা দুজন কিসে আছে? তার মানে এরা দুজন সিরিজে আছে, এরা দুজন প্যারালালে আছে। আমরা সার্কিট সলভ করব, আমরা সার্কিট সব সময় সলভ করব পেছন দিক থেকে। কি বললাম? সার্কিট সব সময় পেছন দিক থেকে সলভ করব। তাহলে সবাই লিখে রাখবে কথাটা, বাংলায় লিখে রাখো যে আমরা সব সময় সার্কিট পেছন দিক থেকে সলভ করব। সেকেন্ড পয়েন্ট লিখবে দুটো করে রেজিস্ট্যান্স নিয়ে আমরা সার্কিটকে সলভ করব। কি বললাম? বলো কি বললাম? সার্কিট হ্যাঁ সব সময় দুটো রেজিস্ট্যান্স নিয়ে আমরা সলভ করব। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা যদি সব সময় দুটো করে রেজিস্ট্যান্স নিয়ে সলভ করি, এবার বোঝো ব্যাপারটা বোঝো। তাহলে সবার পেছনে কে আছে? এই রেজিস্ট্যান্স। তারপরে কে আছে? আবার 5। তাহলে আগে এই দুজনকে সলভ করব। তাহলে সার্কিটটা আমার কেমন হবে দেখো। 5 × 5 / 5 হ্যাঁ, তাহলে সার্কিটটা এবার এটা তো 3 আছে, এটা 2 আছে, তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে বলো? 5 ছোট 25/10 2.5। তার মানে 5 × 5 ডিভাইডেড বাই 5 + 5, দ্যাট মিনস 25/10। তার মানে আনসার হচ্ছে 2.5। সবার কাছে ক্লিয়ার এইটুকু? হ্যাঁ স্যার ক্লিয়ার। তার মানে এইবার দেখো তো এই সার্কিটটায় এই 3টে রেজিস্ট্যান্স কিসে আছে? তাহলে এবার তুমি এই 3 জনকে যোগ করে দাও, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? এবার তাহলে এই সার্কিটটা এবার এটা হবে না, গিয়ে দাঁড়াবে না এটা? কি বললে? সিরিজে যোগ করে দেবো তো। 3 + 2 + 2.5, 3 + 2 + 2.5, বুঝলে? দেখো কারেন্ট কোথাও ভাগ হচ্ছে, আমাকে দেখাও কারেন্ট কোথাও ডিভাইড হচ্ছে এখানে? সবার মধ্যে দিয়েই কি
কারেন্ট ফ্লো করছে কিন্তু কোথাও কারেন্ট কারেন্ট ফ্লো করছে, হ্যাঁ। কারেন্ট কোথাও ভাগ হচ্ছে না, মানে এই দিকেই কারেন্ট ফ্লো করছে, কারেন্ট কোথাও ভাগ হচ্ছে না। তাহলে কারেন্ট যদি ভাগ না হয় তাহলে সেটাকে আমরা কি বলি? সিরিজ কানেকশন। তার মানে কত হবে? 3 + 2 + 2.5 মানে হচ্ছে 7.5। ওহো, এই ফ্যানের শব্দ হচ্ছে প্রচন্ড। হ্যাঁ, একটু বন্ধ আওয়াজ হচ্ছে, মাইনিউট। হ্যাঁ হ্যাঁ। তাহলে বলো, তাহলে কোন সার্কিটে সিরিজ প্যারালাল যদি দুটো একসাথে থাকে কি করে করবে বুঝলে? তাহলে আমি একটা সার্কিট দেই তোমাদেরকে। তার মানে তোমাদের উদ্দেশ্য কি? তোমাদের উদ্দেশ্য হচ্ছে 4টে রেজিস্ট্যান্স থাক, 10টা থাক, 100টা থাক, তোমাকে কনভার্ট করতে হবে হচ্ছে একটা রেজিস্ট্যান্সে। কি বললাম বুঝলে? যতগুলোই রেজিস্ট্যান্স থাক তোমাকে কনভার্ট করতে হবে একটাই রেজিস্ট্যান্স। 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, চলো আমি তোমাদের সার্কিট দিচ্ছি এবার। সবাই খুব ভালো মন দিয়ে দেখবে, দেখবে কোনোদিনও সমস্যা হবে না। দেখো, একটা একটা করে স্টেপ অনুযায়ী করবে, একটা একটা করে স্টেপ অনুযায়ী করবে। হ্যাঁ, আমাকে বলো এই 4টে রেজিস্ট্যান্সকে আমি যদি একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করতে চাই কি করতে হবে? মানে টোটাল রেজিস্ট্যান্স এক। তাহলে আমি কি বললাম? পেছন দিক থেকে করব, তাই না? তাহলে পেছন দিক থেকে করার জন্য সবার আগে আমাকে এখান থেকে কি দিতে হবে? কারেন্টের ডাইরেকশন দিতে হবে না? বলো, আমি কি দেখব? কারেন্টের ডাইরেকশনটা দিচ্ছি। এই ব্যাটারির এখান থেকে শুরু হলো কারেন্ট ডাইরেকশন, দিলাম। এই পয়েন্টে এসে কারেন্ট কি হবে বলো? দুটো ভাগে ভাগ হলো তো। এবার যখন এই পয়েন্টে দুটো ভাগে ভাগ হলো, দাঁড়াও, কত আসলো তোমাদের আনসার বলো? স্যার 8 4। চলো আমি লিখছি 8 4 আর কি যে বলে দিয়েছো মাইকটা বন্ধ করো। 8 4 মাইক বন্ধ করো, আওয়াজ আসছে। 8 4 আর কি বলো? আর কার আনসার এসছে? 6 বলো তারপর। চলো এবার তোমাদের ডাউটগুলো আস্তে আস্তে ক্লিয়ার করবো। যে 8 বললে ফার্স্ট, তুমি আমাকে বলো তুমি কি করে করেছো? বলো তুমি কি করেছো, বলো না। আরে কোনো অসুবিধা নেই, ভুল না করলে কোনোদিনও শেখা যায় না, ভুল থেকেই মানুষ শেখে। বলো বলো কি করে করলে? যে 4 করেছো সে কি করে করলে বলো? একজন হ্যাঁ বলো। হ্যাঁ বলো। স্যার ওই শেষে 2 + 2 মানে সিরিজে যোগফল 4 হচ্ছে। দিয়ে ওই 4 আর 4 ওটা প্যারালাল আছে। হ্যাঁ আর 4 + 4 হ্যাঁ, ওটা হলো নিচে 2 + 2 4। ওয়াও, নাইস, গুড বয়। এটাই হচ্ছে আনসার। দেখো এবার তোমাদের ভুলগুলো দেখো। ও কত সুন্দর। আমি তোমাদের এক্ষুনি কি লেখালাম? পেছন দিক থেকে সলভ করব। কটা করে নিয়ে সলভ করব বলো? দুটো করে নিয়ে। ওই বুদ্ধি, তার মানে ওই বুদ্ধিটা ও অ্যাপ্লাই করেছে বলেই কিন্তু ওর আনসারটা ঠিক এসছে। দেখো, তার মানে সবার আগে তোমরা কি করবে? কারেন্টের ডাইরেকশন দিয়ে নিলে। দেখো এইখানে এসে কারেন্ট দুটো ভাগে ভাগ হচ্ছে না? ভাগ হচ্ছে তো? ভাগ হচ্ছে। দেখো এটাকে আমি নাম দিলাম I1, এটাকে নাম দিলাম আমি I2, আর এটা মেন কারেন্ট আমাদের I কারেন্টটা দিয়ে দুটো ভাগে ভাগ হলো I1 I2।
দেখো এই I1 কারেন্টটা 2 এর মধ্যে দিয়ে ফ্লো করছে, দুটো এই 2 এই 2, তাহলে এই I1 কারেন্টটা এখানে কি আর ভাগ হচ্ছে? না স্যার, তো সিরিজে আছে। তার মানে এই সার্কিটটাকে যদি আমি একবার ড্র করি, এই 2 আর 2কে এখানে 4 লেখা যায় বলো? স্যার হ্যাঁ, এবার দেখো আবার কারেন্ট ডাইরেকশন দাও, আবার কারেন্ট ডাইরেকশন দাও, প্রথমে ভেঙে ভেঙে করো, সব ঠিক হবে। এবার দেখলাম কারেন্ট ডাইরেকশন, দেখো পেছনের দিক থেকে নেব, কিন্তু সবসময় মনে রাখবে পেছনের দিক থেকে, এইখান থেকে নিয়ে নেবো না রেজিস্ট্যান্স, পেছন দিক থেকে, প্রথমে এটা তারপর এটা, এই দুটোকে নিয়ে করলাম। আবার এখন কারেন্ট ডাইরেকশন দিলাম, তারপরে এই রেজিস্ট্যান্সটাকে নেব, এই রেজিস্ট্যান্সটাকে, দেখলাম এই দুজনের মধ্যে দিয়ে কি সেম কারেন্ট যাচ্ছে? যাচ্ছে না, একজনের মধ্যে দিয়ে I1, একজনের মধ্যে দিয়ে কি I2, ডিফারেন্ট কারেন্ট। তাহলে এরা দুজন কিসে আছে? প্যারালাল। তাহলে এদের দুজনকে আগে সলভ করো, তাহলে 2কে রেখে দাও, উপরে 2 আছে, তাহলে এদের দুজনকে সলভ করলে কি হবে? 4 × 4 ডিভাইডেড বাই 4 + 4, 16/8 মানে 2। তাহলে এবার সার্কিট কি দাঁড়ালো আমার? দুটো রেজিস্ট্যান্স কিসে আছে? সিরিজে আছে। তাহলে এবার যদি আমি এটাকে কনভার্ট করি একটা রেজিস্ট্যান্স, এটা কত হবে? 4। বলো, বোঝা গেল? হ্যাঁ, এরপরে দেখবে তোমরা মুখে মুখেই সব অঙ্ক হয়ে যাবে, মুখে মুখে, আর বলতে হবে না। এখান থেকে একটা ফান্ডা শিখতে পারলে তোমরা, একটা হেভি ফান্ডা, দেখবে কি ফান্ডা। দেখো যদি কোনো সেম ভ্যালু রেজিস্ট্যান্স থাকে, ধরো এটা 8 আর এটা 8 প্যারালালে যদি থাকে, তাহলে রেজাল্টেন্ট কত হবে বলো? 8 প্যারালাল 8 করলে রেজাল্ট 4। 2 প্যারালাল 2 করলে 1। 3 প্যারালাল 3 করলে 1.5। তার মানে 3 × 3 ডিভাইডেড বাই 3 + 3, দ্যাট মিনস 9/6, দ্যাট মিনস 1 কত হচ্ছে? 3/2। এটা কত? 1.5। দেখো এটা 8-এর অর্ধেক 4 হচ্ছে, 2-এর অর্ধেক 1 হচ্ছে, 3-এর অর্ধেক 1.5 হচ্ছে। কি বুঝলে এর থেকে? কি বুঝলে? এখন চলে আসি আরেকটু মজাদার জিনিসে। দেখো তাহলে যদি এটা 4 থাকে, এটা 4 থাকে, এটা 4 থাকে, এটা 4 থাকে, 3 সবগুলো যদি একসাথে প্যারালাল থাকে, মাঝে কোনো রেজিস্ট্যান্স নেই, দেখো এটার সাথে গুলিয়ে ফেলবে না, এখানে কিন্তু মাঝে রেজিস্ট্যান্স ছিল, এখানে মাঝে কোনো রেজিস্ট্যান্স আছে ওপরে? না স্যার। তাহলে 4টে যদি পরপর 4 থাকে, তাহলে এর রেজাল্টেন্ট একবারেই লিখে দেওয়া যায় 4/4, দ্যাট মিনস 1। তার মানে সেম ভ্যালু রেজিস্ট্যান্স যতগুলো পরপর প্যারালাল থাকে সেই নাম্বার দিয়ে ভাগ করে দেবো। কি বললাম, বোঝা গেল? যদি 3টে থাকতো কি করতাম বলো? যদি 3টে থাকতো তাহলে 4/3, যদি 2টো থাকতো 4/3, যদি 2টো থাকলে 4/2, যদি 5টা থাকতো তাহলে 5টা থাকলে 4/5। তাহলে কখন হবে? অনলি ফর সেম ভ্যালু অফ রেজিস্ট্যান্স। ক্লিয়ার হয়েছে? 3টা থাকলে 4/3। 4/3। হ্যাঁ, বলো, ভালো লাগলো? প্রবলেমটা আরেকবার বলবেন স্যার? একদম একদম, আর একবার কেন, অনেকবার বলবো। দেখো কোনো অসুবিধা নেই। দেখো এই যে এই প্রবলেমটাই সবার ফার্স্ট তোমার কাজ হচ্ছে, দেখো এত দেরি করে জয়েন করলে মুশকিল বুঝতে পারা। দেখো দেখো এই রেজিস্ট্যান্সটা আমরা যদি এইভাবে দেখি, দেখো এই প্রবলেমটাকে তুমি সবার প্রথমে কি করবে? এখান থেকে কারেন্ট সাপ্লাই দিচ্ছ, দেখো এটা আই কারেন্ট, এই আই কারেন্টটা এখানে গিয়ে কটা ভাগে ভাগ হচ্ছে? এই পয়েন্টে গিয়ে দুটো ভাগে ভাগ হচ্ছে। দেখো একটা ধরলাম আমি I1 আর একটা I2, এবার কারেন্ট ডাইরেকশন কমপ্লিট হলো।
এবার দেখো তো এই I1 কারেন্টটা যে দুটো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, এবার আমি কি করব, পেছন দিক থেকে ক্যালকুলেশন করতে করতে আসবো, তাই না? পেছন দিক থেকে আমি ক্যালকুলেশন করব, তাহলে আমার সবার পেছনে কোন রেজিস্ট্যান্সটা আছে? এই 2 ওহম, তারপরে কি আছে? আবার 2, তারপরে আবার 2 আছে। তাহলে আমি দেখলাম এই দুজনের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে বলো? 4 ohm না, কারেন্ট কত ফ্লো করছে? কারেন্ট তো I1টা। রেজিস্ট্যান্স কারেন্ট আর ভোল্টেজের মধ্যে গোলাবে না, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এগুলো রেজিস্ট্যান্স। আর কারেন্ট তো ফ্লো করে তারের মধ্যে দিয়ে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো করে। তাহলে এই 2 আর এই 2 এর মধ্যে দিয়ে কে ফ্লো করছে? কারেন্ট। I1, কারেন্ট I1। তার মানে দুটো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কি সেম কারেন্ট যাচ্ছে না? যদি দুজনের মধ্যে দিয়ে সেম কারেন্ট যায়, তাহলে তারা দুজন কিসে আছে? সিরিজ কানেকশনে আছে। তাহলে সিরিজে থাকলে কি হয় বলো? যোগ হয়ে যায়। তাহলে এই সার্কিটটাকে দেখো, এই 2 আর এই 4কে আমি রেখে দিয়েছি, রাখার পরে এদের দুজন মিলে একটা রেজিস্ট্যান্স বানালাম যার ভ্যালু হচ্ছে 4। এটা লেখা যায় বলো? দেখো এই শব্দটা চালিও না, হ্যাঁ, শব্দটার জন্য বোঝা যাচ্ছে না। দেখো কি বললাম, এই একটা রেজিস্ট্যান্স আর এই একটা রেজিস্ট্যান্স, এদের কি কোনো কাজ করেছি আমি? কার কার কাজ করলাম? শেষের দুজনের। তাহলে একে আর একে আমি রেখে দিয়েছি চুপচাপ, বাকি এদের দুজন মিলে বলো। মানে এই দুটো কি আছে, তাই তো? এই দুটো লাস্ট দুটো, এর মধ্যে দিয়ে 2 এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? এই দেখো I1 ধরে নিয়েছি না আমি এটাকে। এই I1 কারেন্টটা এই পয়েন্টে এসে ভাগ হচ্ছে কোথাও, অন্য কোথাও যাচ্ছে আর না, এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? তাহলে দুজনের মধ্যে দিয়ে যদি সেম কারেন্ট যায়, ওটাকে কি কানেকশন বলি আমরা? ক্লিয়ার হয়েছে? ওকে, কোশ্চেন না করলে কি করে বুঝবে? তুমি অনেকক্ষণ ফার্স্ট কোশ্চেন করলে হয়তো। চলো কোশ্চেন করো, সবাই কোশ্চেন করো, যার যত কোশ্চেন আছে। টপিকের বাইরে যাবে না, তাহলে কিন্তু। হ্যাঁ বলো বলো। হ্যাঁ ওটাই বলছি। দেখো এবার দেখো, এই যে 2 আর এই 4কে কিন্তু আমি রেখে দিয়েছি, এদেরকে টাচ করিনি, ঠিক আছে? এদের দুজনকে আমি কি করলাম? যোগ করলাম না? যোগ করে 4 এখানে লিখলাম। বলো কোথায় বোঝনি? হয়েছে? ওকে, যদি হয়ে যায়, এবার দেখো এখানে আবার কারেন্টের ডাইরেকশন দিলাম, তাহলে এটা এটা I1, এটা I2। ক্লিয়ার তো এইটুকু? এবার পেছন দিক থেকে ক্যালকুলেশন করতে করতে আসবে। সবার প্রথমে কাকে পেলে? 4কে। তারপরে কাকে পেয়েছো? এখানে কি আছে আর কেউ? তারপরে আবার 4কে পেলে তো। তাহলে এবার দেখো, এবার জাস্ট দেখবে যে এই 4-এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? এই 4-এর মধ্যে দিয়ে, এই 4-এর মধ্যে দিয়ে I2। তাহলে এই দুটো কারেন্ট কি সেম কারেন্ট? যদি আলাদা কারেন্ট যায় দুটো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, কি কানেকশন হয় ওটা? তাহলে তারপরের সার্কিটটা হবে, 2কে রেখে দাও। 2 এর তুমি কোনো কাজ করছো না, 2টাকে রেখে দাও, এদের দুজনকে কাজ করাচ্ছ। তাহলে এদের দুজন মিলে কি হবে? একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। এটার ভ্যালু কত হবে বলো এবার? 2 হবে। তার মানে আলটিমেট 2টা কি করে হচ্ছে? গুণফল বাই যোগফল, তাই না? 4 4 16, 4 আর 4 8, 2 হয়ে। বলো এই পর্যন্ত আর কোনো ডাউট? বলো। না স্যার, না স্যার। ওকে, ব্যাটারি, আবার ব্যাটারি লাগালাম, এখান থেকে কারেন্ট ফ্লো করাচ্ছি। দেখো এইবার I কারেন্ট, এবার কি এই I কারেন্ট আর এখানে গিয়ে ভাগ হচ্ছে?
না স্যার একদম না না তাহলে এই 2 এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? আই। এই 2 এর মধ্যে দিয়ে আই। তাহলে সেম কারেন্ট গেলে এটাকে কি করি? প্রচুর শব্দ হচ্ছে গো, প্রচুর। এই রেকর্ডিংটা পরে শুনতে তোমাদেরই বিরক্ত লাগবে এই শব্দগুলোর জন্য। দেখো এই 2 আর 2 এ কি হচ্ছে? 4। ক্লিয়ার হলো? এবার তখন তোমরা প্র্যাকটিস করবে না, এই 4টা করার জন্য এতগুলো সার্কিট ড্র করতে হবে না, মুখে মুখে হয়ে যাবে। দেখো 2 আর 2 এ 4, 2 আর 2 এ 4, আবার 4-এর সাথে 4 প্যারালাল করলে 2, আবার 2 এর সাথে 2 সিরিজ করলে 4, মুখে মুখেই হয়ে যাবে এগুলো। দেখো দেখবে এখনই মুখে মুখে হবে, দেখো তোমরাই বলতে পারবে 100%। দেখো এটা যদি সবাই বুঝে যাও মুখে মুখে বলতে পারবে। দেখো দেখো দাঁড়াও, লাস্টের এটা 3। তাহলে এই দুটো কত হবে? এই দুটো 6। 9 ভালো করে সবাই কনসেন্ট্রেট। দাঁড়াও, কেউ এগোবে না, আগে বলো একটা একটা করে। আমি বলছি একটা করে আনসার দেবে। 3 আর 3 কত হবে? এই দুটো 6 হবে। 6-এর সাথে যে 6টা বেরোলো সেই 6-এর সাথে এই 6। মাইক বন্ধ করো, মাইক বন্ধ করো, শব্দ আসছে প্রচুর। হ্যাঁ মিউট করো, যার শব্দ হচ্ছে মিউট করো। দেখো 3 আর 3 এ 6 আবার আসছে, মিউট করো প্লিজ। 3 আর 3 এ 6, 6-এর সাথে 6 প্যারালালে আছে 3। আবার যে এখানে 3টা আসলো, এই 3-এর সাথে এই 3 আবার 6, আবার যে 6টা আসলো সেই 6-এর সাথে এই 6 3 আবার এই 3 কিসে হলো? 6। বোঝা গেল? ঠান্ডাটা বোঝা গেল? মুখে মুখে আনসার হবে, মুখে মুখে করতে হবে না গো। আমি প্রচুর ট্রিক্স জানি। দেখো আমি কতগুলো ব্যাচ পড়াই, এসএসসি জেই পড়াই, ঠিক আছে, জিলেট পড়াই তোমাদের, তারপরে ডিপ্লোমার 3টে সেমিস্টারই আমি পড়াই তোমাদের, 2nd, 4th, 5th, আবার বিটেক টিউশন পড়াই, ঠিক আছে। সো এইখানে যখন আমরা এসএসসি জেই করি না, আমাদের সব ট্রিক্স জানতে হয়। উইথাউট ট্রিক্স তুমি অত স্পিডে তুমি প্রবলেম করতে পারবে না। এবার সেই ট্রিক্সগুলো আমি তোমাদের এখানে শিখিয়ে দিচ্ছি, তার মানে তোমরা আরও অ্যাডভান্স থাকবে, বুঝতে পারলে? একটু দেরি হবে তো অসুবিধা নেই, তুমি দেখো না, অন্য সংখ্যা থাকলে খুব বেশি দেরি হবে না, তোমাকে এত কিছু করতে হবে না। চলো এটাই দেখো, এটাই করছি। হ্যাঁ তোমাকে এত ছবি আঁকতে হবে না, এমনি পারবে। দেখো 2 3 ধরো এটা 6 4 2 4, তাহলে কি হবে বলো? 4 আর 2 এ 6, 6-এর সাথে এই 4 কিসে আছে? প্যারালাল। 6 × 4/6 + 4 কত হবে? 24/10 মানে 2.4। তাহলে এই 2.4-এর সাথে এই 6 কিসে আছে? সিরিজে আছে। হ্যাঁ সিরিজে আছে, তার মানে +6 করো, 8.4। 8.4-এর সাথে এই 3 কিসে আছে? প্যারালাল। ইন্টু 3 ডিভাইডেড বাই 8.4 + 3, তার মানে ওপরেরটা রাখো ওইভাবেই। নিচে কত হচ্ছে? 8 3 11.6, 11.4। ক্যালকুলেটারে ঝটপট দাবিয়ে নেবে। এটার সাথে এই পুরোটার সাথে 2 কিসে আছে আবার? অনেক সময় লাগলো বলো? লাগবে না সময়, প্র্যাকটিস আমার থেকেও ফাস্ট করতে পারবে তোমরা, শুধু প্র্যাকটিস করো, ঠিক আছে। বিলিভ ইন ইয়োর সেলফ, নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলেই সব পারবে। ওকে, একদম নিজের ওপর সবসময় মনে রাখবে একটাই কথা, বিলিভ ইন ইয়োর সেলফ। তুমি যদি তোমার নিজের ওপর বিশ্বাস রাখো তাহলেই কিন্তু তুমি সফল হবে। সো সবসময় নিজেকে আগে বিলিভ করো যে না আমি পারবো, তারপরে স্টার্ট করো, অবশ্যই হবে। একদম বলছি, চলো দেখো তুমি আমাকে এটা বলো, 3 6
3 3 আছে, এটা কি হবে? এই 3 আর 3 কিসে আছে বলো? সিরিজে আছে তো? সিরিজে আছে। কি করে বুঝলে বলো? কারেন্টটা কোথাও ভাগ হয় না। তাহলে এই সার্কিটটাকে আমরা এইভাবে ড্র করতে পারি, এটা 6 এটা 6 এটা 3 বলো, করতে পারি কি এটা? হ্যাঁ আবার এবার দেখো, আমি পেছন দিক থেকে করব, দুটো দুটো করে নিয়ে করব। আমার ফান্ডা একটাই, জীবনে অঙ্ক ভুল হবে না 100%। পেছন দিক থেকে করব, দুটো দুটো নিয়ে করব। পাকামি মেরে কেউ দুটো বা দুটোর বেশি তিনটে নেবে না, তাহলেই ভুল হয়ে যাবে। হ্যাঁ ধরো স্যার বলছি আমাকে প্রথমে দেখতে হবে এটা কিসে আছে, সিরিজের না প্যারালাল? একদম একদম। তার জন্য তুমি কি করবে? তার জন্য তোমাকে কারেন্ট ডাইরেকশন দিয়ে নেবে, অ্যারোগুলো দিয়ে নেবে। তাহলে অ্যারোটা তুমি এখান থেকে দেওয়া স্টার্ট করো। অ্যারোটা দেওয়া স্টার্ট করলে দেখো এই পয়েন্টে এসে তোমার হাত আটকে যাবে। আমি কোন দিকে যাব তুমি বলো? তুমি এখান থেকে যাওয়া শুরু করেছো, এবার কোন দিকে যাবে বলো? আর যাওয়ার রাস্তা নেই, দুটো রাস্তা, এবার দুদিক দিয়ে যেতে হবে। তার মানে কি কারেন্ট ভাগ হয়ে গেল। তাহলে এটা যদি আই কারেন্ট হয়, এটা I1 এটা I2। এবার তোমাকে দেখতে হবে, এবার এই I1 I2 এখানে এসে আবার যোগ হবে, দিয়ে এখানে কিন্তু পুরো আই কারেন্টটাই ঢুকবে। তাহলে এবার আই কারেন্টটা যখন এখান থেকে ফ্লো করছে না, আই কারেন্টটা যখন এখান থেকে ফ্লো করছে, তাহলে আমাকে বলো আই কারেন্টটা যখন এখান থেকে ফ্লো করছে কি হচ্ছে? এটা ভাগ হচ্ছে কোথাও? কোথাও ভাগ হচ্ছে না। ভাগ না হলেই, যদি ভাগ না হয় তাহলে এই দুটো রেজিস্ট্যান্সকে আমরা বলবো সিরিজে আছে। এই দুটোকে নিয়ে এটা 6 করলাম। আবার আমি কারেন্ট ডাইরেকশন দিলাম, এখান থেকে কারেন্ট ডাইরেকশন দেখলাম যে এই পয়েন্টে গিয়ে আবার ভাগ হচ্ছে। তার মানে এই 6 আর এই 6, এই যে 6টা কি করে করছেন সেটা বলুন না একবার। কোন 6টা? এটা যোগ রে যোগ। হ্যাঁ 3 আর 3 6 যোগ করলাম। আচ্ছা আরে সিরিজে থাকলে কি হয়? এটা সিরিজে থাকলে কি হয়? স্যার প্লাস হয়। হ্যাঁ 6 হয়, 3 + 3 6। যোগ করলাম। এবার যোগ করলে, হ্যাঁ এবার দেখো এই দুটো রেজিস্ট্যান্স এবার কি হচ্ছে? 6 আর 6 কিসে আছে? হ্যাঁ এই 6 দুজনে কিসে আছে? প্যারালাল। কেন প্যারালাল? তার কারণ এখানে ভাগ হচ্ছে কারেন্ট, স্যার আলাদা হয়ে যাচ্ছে। তার মানে এই 6 এর মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, এই 6 এর মধ্যে দিয়ে I2 কারেন্ট যাচ্ছে। তাহলে দুজনের মধ্যে দিয়ে যদি দুটো আলাদা কারেন্ট যায়, তখন আমরা সেটাকে কি বলি? প্যারালাল কানেকশন। তাহলে আমি এখনো এই 3কে ধরিনি, আমি এই 3কে রেখে দিয়েছি। এই দুজনকে সলভ করলে একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, এই যে একটা হলো। তাহলে এটার ভ্যালু কি হবে? 6 × 6 ডিভাইডেড বাই 6 + 6, দ্যাট মিনস হ্যাঁ 36/12। তার মানে কত? 3 × 12 36। এবার এরা দুজন কিসে আছে? আবার এরা 3 ব্যাস। এর থেকে ভালো এক্সপ্লেনেশন হতেই পারে না। তুমি ভিডিওটাকে আরেকবার দেখো, একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। না স্যার বুঝতে পেরে গেছো তো? একদম। তাহলে দেখো মুখে মুখে বলে দিতে পারবো, এত কিছু আঁকতে হবে না আমাদের। আর আমরা জাস্ট মুখে মুখে বলে দিতে পারবো। ওকে, সো আমি তোমাদের একটু পরে গ্রুপে রাতের দিকে, আমার এখন আবার 7টা থেকে ক্লাস আছে, রাতের দিকে তোমাদের আমি শুধু এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের উপর হোমওয়ার্ক দেবো, সবাই করবে, ঠিক আছে? সবাই করবে। সো আর যেটা বলার ছিল, তাহলে হয়ে গেছে আজকে ক্লাস তোমাদের। হ্যাঁ টাইমগুলো হচ্ছে, দেখো কাল হচ্ছে ফ্রাইডে, হ্যাঁ গ্রুপেও দিয়ে দেবো এটা। ফ্রাইডে কালকে 7টা থেকে ক্লাস হবে, ম্যাথামেটিক্সের ক্লাস হবে 7টা থেকে 9টা। না সন্ধেবেলা PM, ঠিক আছে? আর সানডে তোমাদের ওই সন্ধে 7টা থেকে 9টা বলছি, ধরো ম্যাক্সিমাম ওই 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা ওরকমই যাবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সানডে, এটাও PM। এখানে কম্পিউটারের ক্লাস হবে, IT, ঠিক আছে? তারপরে ফ্রাইডে ম্যাথ,
ঠিক আছে, 5 দিন। সানডের পরে দেখো থাকছে হচ্ছে সানডের পরে হচ্ছে তোমাদের মন্ডে সকাল 8টা থেকে ওই 10টা ফিজিক্স হবে। এটা AM মন্ডে যদি মর্নিংয়ে একটা ক্লাস হবে, ঠিক আছে। এবার মন্ডে তোমাদের রাতে আবার ক্লাস নেব আমি। মন্ডে ফিজিক্স হবে সকালে, রাতে হবে 7টা থেকে 9টা FEEE। এই ক্লাসটা আজকের ক্লাসটা শিফট হয়ে যাবে। হ্যাঁ, সব লিখে রাখো। তার মানে মন্ডে 2টো ক্লাস হবে, এটা PM রাতে মন্ডে হলো। এবার হচ্ছে মন্ডের পরে বুধবার নেই, দাঁড়াও, শুক্রবার, মঙ্গল বুধবার কটা হলো তোমাদের? 4টে ক্লাস হলো তো, আর একটা ক্লাস হচ্ছে থার্সডে, মানে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 10টা। এখানে হবে তোমাদের মেকানিক্স। আজকে অ্যাকচুয়ালি মেকানিক্স ক্লাস ছিল, বাট আমি নিলাম স্যারের মানে স্যারের তো আরও পড়ানো থাকে, তো ওটা রিশিডিউল করা হচ্ছে। নেক্সট উইক থেকে এটা চলবে। তবে কালকে এই ক্লাসটা হবে, ম্যাথামেটিক্সের ক্লাস। তাহলে কখন হবে এটা? মেকানিক্সটা সকালবেলা AM। ফিজিক্স এই যে মন্ডে সকালবেলা, মন্ডে সোমবার আর বৃহস্পতিবার কি হচ্ছে? মেকানিক্স। সোমবার 2টো ক্লাস। হ্যাঁ, সোমবার 2টো ক্লাস আছে, সকালে ফিজিক্স, রাতে তোমাদের আমি পড়াবো রাতে। ঠিক আছে, এই হচ্ছে ক্লাস। কালকে একজন ম্যাথসের আরেকজন ক্লাস করাবে। ঠিক আছে, ক্লাস করে দেখো কেমন লাগে। ঠিক আছে, আমি আছি, আমিও করাবো, ও করাবো, দুজন মিলেই করাবো ম্যাথস। হ্যাঁ, কি বলছো? কেমিস্ট্রি নেই তো তোমাদের? 5টাই সাবজেক্ট, তোমাদের 5টাই সাবজেক্ট তো। এই দেখো, ম্যাথ হলো, সানডে হচ্ছে IT, সানডেতে IT, রবিবার IT, আর সোমবার তোমাদের 2টো ক্লাস একদিনে হয়ে যাচ্ছে, সকালে ফিজিক্স, রাতে হচ্ছে ইলেকট্রিক্যাল আর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, আর থার্সডে কি হচ্ছে? মেকানিক্স। বোঝা গেল? হ্যাঁ, মাইকটা মিউট করো গো। সিলেবাস তো গ্রুপে দিয়েছি, আরেকবার দিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার বলছি যে মন্ডেটা বলছেন স্যার, যখন মানে কলেজে ক্লাস স্টার্ট হবে, তাহলে ধরুন যদি কলেজে 2টো করে ক্লাস হয়, তারপরে যদি মানে এখানে 2টো 4টা ক্লাস করতে, তো মানে বিশাল রকমের একটা সমস্যা পড়ে যাবে। কেমন? ডাটা শেষ হয়ে যাবে, কি হবে? নেট শেষ হয়ে যাবে নাকি? কলেজে তো 2টো করে ক্লাস শেষ হয়ে যাবে না? ঠিক আছে, দেখো, আচ্ছা ডেটা বোর্ড আছে, মানে 4টা ক্লাস অনলাইনে, একদিন তো ওটা তো মানে শোনো, যদি মন্ডে এখন হোক, ঠিক আছে। যদি প্রবলেম হয় সেটাকে বুধবার বা শনিবার, আমার এই 2টো রাতে ফাঁকা আছে। ঠিক আছে, হ্যাঁ, এটা আমি রাখছি আপাতত। এখন আপাতত করো, যেদিন থেকে ক্লাস শুরু হবে এটাকে আমরা টুইসডে না, ওয়েডনেসডে বা স্যাটারডে করে দেবো। ঠিক আছে স্যার? হ্যাঁ, বলো। স্যার বলছি, আপনি এটা কোন চ্যাপ্টার পড়াচ্ছেন? ফান্ডামেন্টাল, আমি এটা ফান্ডামেন্টালের একদম ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট ইউনিট। ঠিক আছে স্যার, এটা বই বলতে এটা তোমাদের নতুন সিলেবাস, এখনো কি বই আছে তো সেরকম তো জানা নেই গো। কি বললাম বুঝলে? এই সিলেবাসটা এবারই হয়েছে, ফার্স্ট টাইম। এবার একটু দেখতে হবে। এখন পুরনো বই কি নামে আছে? পুরনো বই বলতে পুরনো তোমরা বলবে, পুরনো যদি বই নিতে চাও, ওই তোমার আমি বলছি, দাঁড়াও,
তোমাদের কুমার বোসের আমার কাছে আছে স্যার। WBSCTর যে বইগুলো বেরোয় ওটাই নিতে হবে। ফার্স্ট সেমিস্টারে সবার জন্য সেম বই, ঠিক আছে? ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের বই বললেই ওরাই দিয়ে দেবে, কিন্তু আমার মতে ওটা একটু দাঁড়িয়ে যাও, দেখো না কি বই বেরোয় নতুন, বুঝলে? আমরাও দেখি, আমরাও এখনো দেখার সুযোগ পাইনি। কলেজ স্ট্রিট না খুললে কি করে দেখবো বলো? কলেজ স্ট্রিট যেতে হবে, তারপরে দেখতে হবে, তবে তো বুঝতে পারবো কোন বইটা ভালো বা কি বই বেরিয়েছে নতুন না বেরিয়েছে, বুঝলে? যতদিন না খুলছে আমি থার্ড সেম পড়ান না? থার্ড সেম, হ্যাঁ পড়াই তো। থার্ড সেম আমি ইলেকট্রিক্যাল পড়াই অনলি, বুঝলে? আর যারা ইলেকট্রিক্যাল আছো তারা, তাদের চিন্তা নেই, তারা পড়তে পারবে। হ্যাঁ আমি ইলেকট্রিক্যালই আছি স্যার আমিও আছি ইলেকট্রিক্যাল। ঠিক আছে, স্যার আমিও ঠিক আছে, ঠিক আছে। আরে আমিও স্যার। বাহ, আরে ঠিক আছে। ইলেকট্রিক্যাল, হ্যাঁ 7টা থেকে ক্লাস আছে, তো আমি ছেড়ে দেবো এখনই। আর একটা কথা সবাইকে বলছি 15 তারিখ থেকে ক্লাসটা শুরু হলো, 15 থেকে 20-র মধ্যে সবাই ফিগুলো জমা করবে, ঠিক আছে? অবশ্যই স্যার দিয়ে দেবো। হ্যাঁ 15 থেকে 20, 5 দিন টাইম। তো তোমরা প্রতি মাসেই মেন্টালিটি রাখবে যে 15 থেকে 20-র মধ্যে আমি টাকাটা পেমেন্ট করে দেবো, ঠিক আছে? এই মাসেই না স্যার? এই মাসেই অ্যাডভান্স। স্যার কি কি পদ্ধতিতে দেবো, মানে অনলাইনে তো ফোনপে, গুগল পে বা পেটিএম বা অ্যামাজন, আমার এই নাম্বারে সব আছে। আইডি গুলো দিয়ে দেবেন, ফোন পে আপনার নাম্বারটাই গুগল পে নাম্বার, এই নাম্বারটা, এই নাম্বারটাই গুগল পে, ফোনপে, অ্যামাজন, কি লাগে তোমার সব আছে, কোনো কিছু বাদ নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে? সো সবাই 20 তারিখের মধ্যে কিন্তু ফিটা পাঠিয়ে দেবে, ঠিক আছে? আমি তোমাদের বলে দিই ফ্র্যাঙ্কলি, আমি এর আগে অনেক পড়িয়েছি, অনেকে ছেড়ে দেয়। ধরো 1 মাস পরে তুমি ছেড়ে দিলে, আলটিমেট আমার তো কিছু করার থাকবে না, তাই না? খারাপ পেও না, জাস্ট আমি বললাম। সেই জন্যই আমরা অ্যাডভান্স নিয়ে নিই টাকাটা, ঠিক আছে? সো অনেক ইনস্টিটিউট, যেমন অনেক ইনস্টিটিউট কি করে দেখবে, ক্লাস শুরু করার আগেই টাকা নিয়ে নেয়। তো আমার অতটাও ভাই আমি সবাইকে বলি ঠিক আছে, অসুবিধা, আর যদি কারো অসুবিধা থাকে, ধরো যে তোমরা যদি বলো যে স্যার আমি 20 তারিখ দিতে পারছি না, আমি 25 তারিখের মধ্যে দেবো, তাও অসুবিধা নেই, কিন্তু সেটা আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে? সেটা আমাকে জানিয়ে দেবে, কিন্তু উইথিন 10 ডেজের মধ্যে কিন্তু দিতে হবে। খারাপ পেও না কেউ, হ্যাঁ উইথিন 10 ডেজের মধ্যে দিতে হবে। ওকে, সো থ্যাংক ইউ ক্লাস। হ্যাঁ স্যার থ্যাংক ইউ। হ্যাঁ।